তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ। এনডি লাভ স্টেশনের প্রেমের আড্ডায় আজকের গল্প সুলেখিকা সুমেলি কাঞ্জিলাল মুখার্জির কলমে marriage.com। আইটিতে উচ্চপদে কর্মরত দেবাঞ্জন অধিকারীর জীবনে কাজই হল ফার্স্ট প্রায়োরিটি। এদিকে ৩২ বছর বয়স হয়ে গেলেও বিয়ে বিষয়টাতে তার বড্ড অ্যালার্জি। মা বাবা অনেকবার অনেক রকমভাবে ওকে রাজি করানোর চেষ্টা করেছে, তবে দেবাঞ্জন সেই বিষয়ে কথা বলতেই নারাজ। যেভাবেই হোক বিষয়টাকে অ্যাভয়েড করেই চলে সে। এবারে দেবাঞ্জনের ৩২ বছরের জন্মদিনে ওর মা স্বাগতা ওকে বলে বসলেন, দেখ দেবু, অনেক হয়েছে, তুই এবারে মেয়ে দেখ তো। আমি না আর এই টেনশন নিতে পারছি না। আমরা আর কদিন বলতো, তোর লাইফটাকে তো গুছিয়ে দিতে হবে নাকি? আরে মা, লাইফ আমার গুছানোই আছে, ডোন্ট ওয়ারি। একদম। হয়তো সকাল 10টায় বেরিয়ে রাত 10টায় ফিরে আবার ডিনার করে ল্যাপটপ নিয়ে সারা রাত বসে থাকিস, আবার সকালে উঠে অফিস। এমনকি ছুটির দিনেও সেই ল্যাপটপেই মুখ গুঁজে থাকিস। কি সুন্দর গুছানো লাইফ তোর, তাই না? কিচ্ছু করার নেই মা, আমি একা না, খোঁজ নিয়ে দেখো, এখন প্রায় ঘরে ঘরেই একই গল্প। হ্যাঁ ঠিক আছে, আমার তাতে কোনো আপত্তি নেই। তুই শুধু আমার হেডেকটা কমিয়ে দে, ব্যাস। তোর বউ এসে তোর এই ইঁদুর দৌড়ে এবার তোকে সঙ্গ দিক। আমি আর পারছি না রে, অনেক তো হলো। তোর বাবাও বলেছিলেন এবার ছেলেটাকে মেয়ে দেখতে বলো। উফ মা, মেয়ে দেখতে বলো কথাটা মানেটা কি? তোমরা মা বাবা হয়ে আমাকে মেয়ে দেখতে বলছো? অদ্ভুত তো। ইয়ার্কিটা কম কর, সিরিয়াসলি বলছি। কিন্তু 33 হওয়ার আগে তোর বিয়েটা আমি দিয়েই ছাড়বো, তুই দেখে নিস। জোর করে দেবে মা? আজকাল তো মেয়েদের উপরও জোর খাটে না, বুঝলে? জানি, সে তুই যাই বল, এটা আমার আর তোর বাবার মিউচুয়াল ডিসিশন। সামনের বছর তোর বিয়ে হচ্ছেই, আর এটা ফাইনাল। উফ মা, একটা প্রেজেন্টেশন করছি, দেখো সব ঘেঁটে দিলে। তোর আবার করতে হবে। এই কর, ভাবলাম জন্মদিনটা রবিবার পড়েছে, একটু ভালো করে সেলিব্রেট করব। সেই কাজ নিয়েই পড়ে আছিস। দেখ, আচ্ছা শোন, একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিচ্ছি, আজই লগ ইন করে প্রোফাইলগুলো চেক কর। মানে কোন প্রোফাইল, কিসের? আমি marriage.com-এ তোর একটা অ্যাকাউন্ট খুলেছি, আর তাতে বেশ ভালো রেসপন্স। তোকে অনেকেই রিকোয়েস্ট পাঠিয়েছে, তুই একবার প্লিজ চেক করে দেখে নে। তুমি আমাকে না বলে প্রোফাইল খুলে দিলে? কি করব, অনেক তো বলেছিলাম তোকে, পাত্তাই দিসনি, তাই বাধ্য হয়ে আমাকেই খুলতে হলো। আর শোন, আরেকটা কথা, অন করলেই আগে চ্যাট বক্সটা খেয়াল রাখিস। একজন অলরেডি কথা বলেছে, ওর মেসেজ আসবে হয়তো। নামটা কি যেন? হ্যাঁ, অন্বেষা রয়। হোয়াট? তুমি কি পাগল টাগল হয়েছো নাকি? টু মাচ হচ্ছে কিন্তু মা। এক তো আমাকে না জিজ্ঞেস করে ম্যারেজ সাইটে প্রোফাইল খুলেছো, এখন আবার বলছো তুমি। হ্যাঁ, চ্যাট করেছি, কি করব বল। খুব পছন্দ হলো মেয়েটাকে দেখে, আর ও তোর ছবি দেখেই ক্রাশ খেয়েছে বোধহয়। কলেজের দিনে যা হ্যান্ডসাম ছিলিস, ওগুলোরই তো দুটো দিয়েছি, আর কিছু কারেন্ট ছবি। ওগুলো দেখেই হয়তো রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমি কিন্তু দেখেই অ্যাকসেপ্ট করে নিয়েছি। তবে চ্যাটে ওর সাথে 2 দিনই মাত্র কথা হয়েছে, ভালো করে পরিচয়টা হয়েছে, এটুকুই শুধু। তুই পড়ে নিস চ্যাটটা, বাকি কথা তো এবার তুই এগোবি। আমি তো ভাবতেও পারছি না মা, তুমি তুমি এতটা ডেসপারেট কবে হলে? হতে হয়েছে বাবা, এরকম জেদি ছেলের জন্য এই ডেসপারেট অ্যাটিটিউড না থাকলে কিচ্ছু করা যাবে না। দেখ, তোকে আমি অনেক সময় দিয়েছিলাম, কখনো ফোর্স করিনি। ভেবেছিলাম অ্যাট লাস্ট মা বাবার জন্য অন্তত। না, তুই তো আমাদের কথা একটুও ভাবিসনি দেবু।
কিন্তু আমাদের যে তোর কথা এবার ভাবতেই হবে, তাই বাধ্য হয়ে এই স্টেপটা নিতেই হলো। এবার তুই এটাকে পজিটিভলি নিবি না নেগেটিভ সেটা তোর ওপর ছাড়লাম। প্রোফাইলটা ওপেন করে চেক করবি নাকি ডিলিট করে দিবি সেটা দেখে নে। আচ্ছা শোন, আমি এবারে গেলাম, অনেক কাজ আছে। তারপর লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে তোর ফেভারিট ডিশের সাথে, ওকে? আর হ্যাঁ, হোয়াটসঅ্যাপটা দেখে নিস। ডিসকাস্টিং। শোনো মা, আমার কাজ আছে, হ্যাঁ আমি চললাম প্লিজ। দেবাঞ্জনের মা স্বাগতা রুম থেকে বেরিয়ে গেলেন। নিজের মনেই বিড়বিড় করতে লাগলো দেবাঞ্জন। এমন সময় ওর প্রিয় বন্ধু সুমনের ফোন এলো। হ্যালো, হ্যাঁ সুমন বল। হ্যাপি বার্থডে মাই ডিয়ার ফ্রেন্ড, স্টে ব্লেসড অলওয়েজ। থ্যাংক ইউ রে। এই কি রে ভাই, এত রেগে রেগে বলছিস কেন? কি হয়েছে? কিছুই না ভাই, মা আমাকে একটা দারুণ বার্থডে গিফট দিয়েছে, বুঝলি? আরে এ তো খুশির কথা, বাট তুই ক্ষেপে আছিস কেন বলতো? কি ব্যাপার? আরে গিফটটা কি জানলে বুঝবি কেন রেগে যাচ্ছি। শোন, সবটাই বলি তাহলে। পুরো বিষয়টা খুলে বলতেই হেসে উঠল সুমন। গুরু, এটা কিন্তু দারুণ ব্যাপার। এক্ষুনি লগ ইন করে চ্যাটে লেগে পড়, দেখবি লেগে যাবে কেসটা। আই এম নট ইন্টারেস্টেড ইয়ার। দেখ, তুই তো জানিস সব কিছু। ইয়েস ব্রাদার, আই নো এভরিথিং, বাট কাকিমার কথাটা রাখতে প্রোফাইলটা একটু চেক করে দেখ না। আর চ্যাট বক্সটা না হয় অফ করে রাখবি। দেখ, কাকু কাকিমার চিন্তা হওয়াটাই কিন্তু স্বাভাবিক, তাই না? আর আর আমার মাকেই দেখ না, এইভাবেই আমাকে রাজি করিয়েছে। আরে তাও তো তোর কেসটা অনেক ভালো রে। আমার মা তো জাস্ট বলিস না। আর আমার মা তো আমাকে না বলেই মেয়ে দেখতে নিয়ে চলে গিয়েছিল, জানিস তো। আর প্রচণ্ড রাগ হয়েছিল সেদিন আমার। বাট বিলিভ মি, আজকে দিয়ার সাথে আমি খুব খুব হ্যাপি আছি। সত্যি ওকে না পেলে আমার জীবনটা বৃথা হতো ভাই। শোন, বিয়ের পর না 1 বছরে ওরকমই মনে হয়। সময় যত এগোবে তত বুঝতে পারবি। আচ্ছা, তোর বিয়ের প্রতি এত বিদ্বেষ কিসের বলতো? এত রাগ কিসের? ও, প্রথম প্রেম বুঝি এখনো কষ্ট দেয়? এখনো ব্রেকআপটা ঠিক ভুলতে পারিসনি, তাই না? না সুমন, দেখ সেটা নয়। আমি তো কবেই মুভ অন করেছি। সেও এখন ভালো আছে তার সংসার নিয়ে। এই তো কদিন আগেই দেখলাম ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিল। ইনফ্যাক্ট মাঝে মাঝেই দেখি, হ্যাপি আছে দেখে মনে হলো। আর হবে নাই বা কেন? হাজব্যান্ডও তো খুবই ভালো, বোঝাই যায় কতটা ভালোবাসে ওকে। বাচ্চাটাও মিষ্টি, কমপ্লিট ফ্যামিলি। আমার বেশ ভালো লাগে ওকে দেখে, বিশ্বাস কর। বুঝলাম, কিন্তু এটাই বুঝলাম না যে এতই যখন এইগুলো ক্যাজুয়ালি নিতে পারো তুমি, তাহলে ভাই তোর অ্যালার্জিটা কোথায়? যাগে শোন, সব ভুলে প্রোফাইলটা জাস্ট অন কর একবার, অ্যান্ড এনজয় টুডে। ইটস ইয়োর বার্থডে বাডি। আচ্ছা, প্রে করি যেন সব ভালো হয় তোর সাথে। রাখলাম। সুমন ফোনটা রাখতেই হোয়াটসঅ্যাপের মেসেজটা ওপেন করলো দেবাঞ্জন। ওর মা স্বাগতা marriage.com-এর আইডি আর প্রোফাইল পাসওয়ার্ড পাঠিয়েছে। কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না সে। কিছুক্ষণ চোখটা বন্ধ করে বসে রইল। তারপর চোখ খুলে marriage.com-এর সাইটটা ওপেন করলো প্রথমে। অবশেষে মায়ের কথা রাখতেই প্রোফাইলটা লগ ইন করলো দেবাঞ্জন। আর লগ ইন করতেই দেখল 12টা নোটিফিকেশন। সেগুলোই অন করতে যাবে চোখ পড়ল ছোট্ট একটা বক্সে, চ্যাট বক্স, যেটায় 4টে নোটিফিকেশন জমে আছে। অর্থাৎ 4টে মেসেজ করেছে কেউ চ্যাটে। চ্যাট বক্সটাই আগে ওপেন করলো দেবাঞ্জন। অন্বেষা রায়ের মেসেজ, রাত 11টা, 11:30, তারপর সকাল 8টা আর 9:30 পর পর মেসেজগুলো ঠিক এই রকম। ডিনার করেছো? কি বিজি? ওকে, গুড নাইট, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। লাস্ট মেসেজ, এতগুলো মেসেজ করলাম, নো অ্যান্সার। সানডেও কাজের প্রেশার, অদ্ভুত। উত্তরটা দেবে না দেবে না, আর দিলে কি উত্তর দেবে এই ভেবেই কনফিউজড হয়ে গেল দেবাঞ্জন। তারপর অনেক ভেবে লিখল, হাই, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে টু ইউ। থ্যাংক গড, অ্যাট লাস্ট রিপ্লাই তো পেলাম। বিজি ম্যান। অজান্তে হেসে উঠল দেবাঞ্জন। তারপর লিখল, না না, সানডে তেমন কাজের প্রেশার নেই, তবে হ্যাঁ কাজ তো আছেই, মেইল ঢুকছে পরপর। তাই বলে এতগুলো মেসেজের রিপ্লাই এতক্ষণে? জানো মেসেজের রিপ্লাই না দেওয়াটা কতটা ম্যানারলেস?
ও সরি, বাট বিষয়টা একটু অন্যরকম। মানে তুমি যেটা ভাবছো সেটা কিন্তু নয়। মানে কিরকম? ঠিক কি বলছো বুঝলাম না। আচ্ছা আমি বুঝিয়ে বলছি, ওয়েট। অ্যাকচুয়ালি লাস্ট দুদিন তুমি আমার মায়ের সঙ্গে কথা বলছো, এই এখন আমি তোমাকে ফার্স্ট মেসেজ করলাম। হোয়াট? কি বলছো কি? কাকিমা? হ্যাঁ, আসলে মা আমার প্রোফাইলটা আমাকে না বলেই খুলেছে। এদিকে তোমাকে ভালো লেগেছে তাই তোমার সঙ্গে এত কথা বলেছে আর কি। আজকে দেখো তোমাকে আমি সবটাই জানালাম, আর আইডি পাসওয়ার্ডটাও দিল, তাই জাস্ট লগ ইন করলাম আর তোমার মেসেজটা ঢুকলো। তা উনি তো পরিচয়টা দিতেই পারতেন, আমি যদি তেমন কিছু বলে দিতাম। না না প্লিজ, দেখো কিছু মনে করো না, মা একটু ওরকমই, তবে খুব মজার মানুষ জানো তো। এই মজাটা তো সবার ভালো নাও লাগতে পারে, তাই না? অ্যাবসলিউটলি, আই আন্ডারস্ট্যান্ড। ইনফ্যাক্ট আমারও খুব রাগ হয়েছিল, বিশ্বাস করো। জন্মদিনের দিন ঝগড়া করলাম আজকে, জানো তো। শেষে মায়ের কথা রাখতেই প্রোফাইলটা অন করলাম। আসলে আগে কোনো দিন কোনো কথাতেই পাত্তা দিইনি, ভাবলাম এবারও যদি এরকম করি তাহলে মা হয়তো ভেঙে পড়বে, তাই। তোমার আজ বার্থডে? হ্যাঁ, আজকের দিনে কোনো মিথ্যে নিয়ে আমি সম্পর্ক শুরু করতে চাই না, আর এমনিতেও মিথ্যে বলি না আমি। তাই মনে হলো আগে সবটা ক্লিয়ার করে রাখাই ভালো। তাতে তুমি যদি এখানেই স্টপ করতে চাও, ইটস ওকে। না না, সে কি, কেন? না মানে তুমি এতটাই অনেস্ট এটা জানার পরেও আমি স্টপ করব কেন? অনেকেই সত্যিটা বলার আগে তো 10 বার হোঁচট খাবে, বাট ইউ আর ভেরি অনেস্ট অ্যান্ড ব্রেভ। আই টোটালি ইমপ্রেসড। মি টু। হোয়াট? ওই যে বললে ইমপ্রেসড, বেশ স্মার্ট কিন্তু তুমি, মানে দ্য ওয়ে ইউ আর টকিং, খুব ভালো লেগেছে আমার। আচ্ছা তুমি কি করো? অ্যাকচুয়ালি চ্যাটটা আমার পড়া হয়নি এখনও, সে পড়ে নেব। ইটস ওকে, ওটা আর পড়তে হবে না। চলো আমরা নিউ জার্নি স্টার্ট করি। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। সো হাই, আই এম দেবাঞ্জন। আমি একটা আইটি ফার্মে ম্যানেজিং ডিরেক্টর। কি ভয়ঙ্কর চাপ ভাবতে পারবে না। হ্যাঁ, যাই হোক, আমার অফিস ওই সেক্টর 5-এ। অনেক সকালে বেরিয়ে রাতে বাড়ি ফিরি। ছুটির দিনেও ওই ল্যাপটপই সঙ্গী। মাঝে মাঝে আবার নিজেরই বিরক্ত লাগে আর কি, বাট কিছু করার নেই। আচ্ছা এবার তোমার কথা বলো। আমি অন্বেষা, ইউ ক্যান কল মি অনি। অবশ্য সেটা ক্লোজ হওয়ার পরে। মা বাবার একমাত্র মেয়ে আমি, যদিও বাবাকে আগেই হারিয়েছি। মাই আমার সব। জানো আমার একটা নাচের স্কুল আছে, অনেক স্টুডেন্ট, কিন্তু ওদের নিয়ে আমার দিনটা কেটে যায়। মাঝে মধ্যেই প্রোগ্রাম থাকে, ব্যস্ততা আমারও কিছু কম নয় মিস্টার এমডি। বাহ, খুব ভালো জমবে মনে হচ্ছে আমাদের, দুজনেই নিজের ফিল্ডে এত বিজি। তুমি এটা কোন সেন্সে বললে? মানে জমবে বলতে? হ্যালো, আর ইউ দেয়ার? আছো? হঠাৎই অফলাইন হয়ে গেল দেবাঞ্জন। আসলে নেটটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল কোনোভাবে। তারপর কাজ নিয়ে বসার পর আর marriage.com-এ লগ ইন করার সময় হয়ে ওঠেনি ওর। দুপুরে মা বাবার সাথে লাঞ্চ করছিল দেবাঞ্জন। মায়ের হাতের ফেভারিট সব খাবার তৃপ্তি করে খাচ্ছিল সে। হঠাৎই তার বাবা নীলাঞ্জন বলে ওঠে, তাহলে marriage.com-এই ফাইনাল হচ্ছে তো? কি ফাইনাল হবে বাবা? আরে আগে দেখি কদিন। মা তো পুরো ফাঁসিয়ে দিল আমাকে, নয়তো খুলেও দেখতাম না। সে তো জানি বাবু, তাই তো আমাদের এইভাবে প্ল্যান করতে হলো। দেখ, অনেক মেয়ে আছে ওখানে, এবার পছন্দ মতো একজনকে ফাইনাল করে দে, ব্যাস। দেখছি বাবা, দেখছি, একটু সময় দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সে তুই সময় নে। আর এত অপেক্ষা করেছি, আর একটু না হয়। এই তুমি ওকে এইভাবে বলো না তো, ওকে ওর মতন করে সবটা করতে দাও, বুঝলে? থ্যাংক ইউ মা, লাভ ইউ। আচ্ছা রান্নাগুলো কিন্তু ফাটাফাটি হয়েছে জাস্ট। খেয়ে উঠেই ল্যাপটপটা ওপেন করেই আগে marriage.com-এ লগ ইন করলো দেবাঞ্জন। আবারও চ্যাটবক্সে 4টে নোটিফিকেশন দেখাচ্ছিল। ওপেন করে দেখল অন্বেষার মেসেজ। কি হলো, অ্যান্সারটা দিলে না? আরে অ্যান্সার না দিয়ে অফ হয়ে গেলে যে। হ্যালো, আছো? আরে কই গেলে? আর ইউ দেয়ার? হেসে টাইপ করলো দেবাঞ্জন। হ্যাঁ বলো, এসে গেছি। সরি, ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, নেট প্রবলেম। অফলাইন ছিল অন্বেষা, তাই কোনো উত্তর এলো না। আর এই ফাঁকে অফিসের কাজটা একটু দেখে নিচ্ছিল দেবাঞ্জন। এমন সময় আবার বিপ শব্দ। marriage.com-এর নোটিফিকেশন খুলে দেখল অন্বেষার মেসেজ। ইটস ওকে, আমারও একটু নেটে প্রবলেম হচ্ছিল। ও, তা সারা সকাল কি করলে?
ডান্স ক্লাস করাচ্ছিলাম আর কি। এই জাস্ট লাঞ্চ করে এসে বসলাম। আচ্ছা আচ্ছা, তা তোমার কি রোজই ক্লাস থাকে? হ্যাঁ, রোজই। উইকডেজে 2টো ব্যাচ, সকাল 8টায় আর বিকেল 6টায়। আর উইকেন্ডে তো সারাদিন থাকে। এনিওয়েজ, উত্তরটা কিন্তু দিলে না তুমি। কোন উত্তর? ও আচ্ছা, ওটা আরে জমবে বলতে মানে যদি বিয়ে হয় আর কি, কারণ দুজনেই এত বিজি তাই। তার মানে হতে পারে বলছো বিয়ে? না হবার তো কিছু নেই, কথা যখন বলছি তখন। ও, এই লজিকে? তাহলে শোনো, লেট মি ক্লিয়ার ওয়ান থিং। কথা বলছি মানে যে বিয়ে হবে এটা ভাবার কিন্তু কোনো রকম কোনো কারণ নেই। এইটা কেমন কথা? মানে আমিও হবেই যে সেটা তো বলছি না, মানে হতে পারে বললাম। এনিওয়েজ, আমি কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড, হ্যাঁ, তাই সরাসরি বলছি। তোমার এই কথাটা আমার ঠিক ভালো লাগলো না। সরি, বাট আমি এই জন্যই কথাটা বললাম যাতে কোনো রকম এক্সপেকটেশন না রেখে আমরা কথা বলি, তাহলেই ভালো হয়। সেই ভালো। তাছাড়া মাই প্রোফাইলটা না খুলে দিলে তো আমি এখন ওই ল্যাপটপ নিয়ে বসে থাকতাম। সত্যি একেবারে এক্সপেকটেশন না রাখাই ভালো। আই এগ্রি। খুব রাগ করেছো মনে হচ্ছে। আরে না না, একেবারেই না। আর সবে তো আজ থেকেই কথা বলছি, তাও আবার চ্যাটে। রাগ অভিমান জন্মানোর মতো স্টেজে এখনো কি পৌঁছেছি আমরা? তা ঠিক। তোমার এই সোজাসাপটা কথা বলাটাই আমায় বারবার আকর্ষণ করে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার ওই লুকোচুরি পছন্দ না, যা মনে হয় বলে দিই। আচ্ছা, আজ তো তোমার বার্থডে, দেখেছো তো? এখনো উইশটা করলাম না। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। জানো, এই উইশটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল, বিকজ আফটার ব্রেকআপ কোনো মেয়ের সাথে এইভাবে কথা বলিনি আমি। মানে যে কারণে আর কি কথা বলছি আমরা, এমন কোনো উদ্দেশ্য নিয়ে কখনোই কারোর সাথে। তাহলে তো এটা আমার সৌভাগ্য। আচ্ছা, তুমি তো তোমার নিজের প্রফেশনাল পরিচয় দিলে, তুমি ব্যক্তিগতভাবে মানুষটা কেমন? আমি কিন্তু সেটাও জানতে চাই। দেখো, আমি ওপেন বুক বলতে পারো, লুকোনোর কিছুই নেই, যা মনে মুখেও তাই। এই জন্যই ঠিক এরকম মানুষ আমি নিজেও পছন্দ করি। গ্রেট। তা তোমার হবিস কি কি? আপাতত হবিস কি ভুলতে বসেছি, কাজের চাপে আর কি। এখন তো কাজের বাইরে সময় পেলে একটু নিউজ দেখি। ওই কখনো হয়তো মনে হলো একটা মুভি দেখলাম। আগে কিছু গান শুনতাম, বাট এখন ওই যান্ত্রিক হয়ে গেছি বলতে পারো। একটা গান শুনবো সেটাও হয়ে ওঠে না। তুমি বলো না। আমি তো খুবই গান শুনি, মুভি, ওয়েব সিরিজও দেখি। নেশা বলতে পারো এক প্রকার। আর বিভিন্ন ক্যাটাগরির ডান্স ভিডিও দেখাটাও আমার প্রচন্ড নেশা। আর হ্যাঁ, আমি খুব বইও পড়ি। এর চেয়ে ভালো হবি বোধহয় আর একটাও নেই। এটা ঠিক বলেছ। আমিও একসময় অনেক বই পড়তাম, বিখ্যাত রাইটারদের অনেক উপন্যাস পড়েছি। ভূতের গল্প তো ছিলই আমার খুব পছন্দের। এক সময় বলছো কেন? এখন আর পড়ো না? না গো, আর সময় হয় না। বই পড়ার সময় হয় না, আবার গান শোনারও সময় হয় না? কেমন মানুষ গো তুমি? সত্যিই তুমি যান্ত্রিক। তোমার সঙ্গে টাচে এলে হয়তো একদিন ক্রিয়েটিভ হয়ে যাব। আচ্ছা, মানুষ গান না শুনে কিভাবে থাকে গো? আরে কি বলবো, এমন স্কেডিউল আমার। দেখো, তোমার কাছে আমি কিছু লুকোতে চাই না, এরকমই ব্যস্ত জীবন বুঝলে। যদি কেউ মানিয়ে নিতে পারে তবেই কথা এগোবে। আমিও সারাদিন নাচ নিয়েই থাকি, যেমনটা বললাম। প্রতিদিনই ক্লাস থাকে আমার। আর মাঝে মধ্যেই প্রোগ্রাম করতে এদিক ওদিক যেতেও হয়। ইভেন কলকাতার বাইরেও আমি যাই। তাই বলে গান না শুনে, মুভি না দেখে, বই না পড়ে আমি থাকতেই পারবো না। এই ব্যস্ততার মধ্যেও সময় বের করে সবটা করতে হয় বুঝলে, নয়তো লাইফটা লাইফ থাকে না। তবে এই প্রসঙ্গে আমিও একটা কথা বলবো। আমার এই নাচের ব্যস্ততা ভরা জীবন যদি মানিয়ে নিতে পারো তবেই মেসেজ করো, না হলে এখানেই। না না, আমার কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট এটা তো প্লাস পয়েন্ট, তুমি তোমার কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকবে যে আমি সময় দিই না দিই অভিযোগটাই করবে না। বাহ, কি চিন্তাধারা! না না, এমন কোনো ব্যাপার নয়। দেখো, আমার কাছে নাচ সবকিছু হলেও সবার আগে কিন্তু ফ্যামিলি। তাই কাছের মানুষদের প্রপার টাইম দিয়ে নিজের কাজটা করি। মায়ের বার্থডে হোক, নিজের বার্থডে হোক, বা যে কোনো অকেশন। তাই পার্টনারের থেকেও সেটাই আমি এক্সপেক্ট করব। বুঝলাম। কাজটা ছেড়ে দিতে হবে মনে হচ্ছে এবার। কেন? না না, কিছুই না। আপাতত এটুকু বলবো, ফ্যামিলির ইম্পর্টেন্স আমার জীবনেও আছে, তোমাকে মাথায় করে রাখবো বুঝলে। কি? আমাকে মানে ফাইনাল করে দিলে নাকি? সে দেখা যাবে, তবে আমার লাইফ পার্টনারকে আমি কিন্তু মাথায় করেই রাখবো, অবশ্য যদি সে আমার ব্যস্ততার সাথে সুন্দর করে মানিয়ে নিয়ে চলতে পারে। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা দেবে?
মানে অনেক তো চ্যাটে কথা হলো, বেশ ভালোই লাগছে। যদি একবার ফোনে কথা বলতাম আর কি, মানে তোমার ভয়েসটা খুব শুনতে ইচ্ছে করছে। কেন শুনতে পাচ্ছ না? আমি তো তোমার প্রত্যেকটা কথা শুনতে পাচ্ছি। সে তো অনুভূতি, বাট আমি এবার ফোনে কথা বলতে চাই, তুমি যদি রাজি থাকো। বেশ, লিখে দিলাম, কল মি। ফোন নাম্বারটা লিখে পাঠাতেই অন্বেষাকে ফোন করলো দেবাঞ্জন। হ্যালো অন্বেষা, থ্যাঙ্কস ফর গিভিং মি দ্য নাম্বার। থ্যাঙ্কসের কি আছে, নাম্বার তো দিতামই। তবে হ্যাঁ, তোমার বোধহয় একটু বেশি তাড়া ছিল। না আসলে যতই হোক ফোনে কথা বলে যতটা জানা যায় লিখে ঠিক। কেন? আগে তো চিঠিতেই প্রেমালাপ হতো, এমনকি চিঠি লিখে প্রেম হয়ে বিয়েও হয়েছে। এমন ঘটনাও বিরল নয়। হ্যাঁ, সে তো একটা অন্যরকম প্রেম, শুধুই চিঠি পড়তে পড়তে তাকে কল্পনা করে ভালোবাসা। না দেখেও এমন প্রেম কি করে হয় কে জানে। ভালোবাসা এমনই হয়, বুঝলে মশাই? ভালোবাসা সম্বন্ধে অনেক নলেজ আছে দেখছি তোমার। পিএইচডি তো করেছি, ভেরি ফানি। তবে ভালোবাসতে গেলে তাকে দেখেই যে ভালোবাসতে হবে এমন তো কোনো কথা নেই। তাই তো চিঠি লিখে বা ফোনে কথা বলেও এত না দেখা প্রেম হয়। বুঝলাম। তা এমন কোনো ভালোবাসা ছিল নাকি জীবনে? না, বিশ্বাস করবে কিনা জানি না, সত্যি বলতে কোনোদিনই ছিল না। সে কি, এটা তো অবিশ্বাস্য। হ্যাঁ, জানো তো, কেউ বিশ্বাস করে না। এত সুন্দর মেয়ের কোনো লাভ স্টোরি নেই, এটা তো ভাবার বাইরে। আচ্ছা, সৌন্দর্যই কি জীবনের সব? সুন্দর হলেই লাভ স্টোরি থাকবে, আর অসুন্দর হলে বুঝি তাদের ভালোবাসতে নেই? আরে বাবা, সেটা আমি কখন বললাম? দেখো, আসলে বাইরের সৌন্দর্য সত্যি কোনো ম্যাটার করে না, আমি জাস্ট কথার কথা বললাম আর কি। এনিওয়েজ, ছাড়ো এসব। তোমার ভয়েসটা কিন্তু খুব সুন্দর, মনেই হচ্ছে না যে আমরা জাস্ট 5 মিনিট হলো ফোনে কথা বলছি, যেন প্রথম থেকে এভাবেই কথা বলছি অনেক দিন ধরে। আচ্ছা শোনো না, আমার একটা কল আসছে বুঝলে, রাতে আবার ফোন করছি, হ্যাঁ, ডিনারের পরে। এতটা গ্যাপ? কি বার্থডে পার্টি ফাটি হবে নাকি? আরে না না, সেরকম কিছুই না, ওই ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করবো, জাস্ট এটুকুই। বাবা হয়তো একটা কেক নিয়ে আসবে, আর আমার বেস্ট ফ্রেন্ড সুমন ও আসবে ওয়াইফকে নিয়ে, এই সবাই মিলে একটু গল্প আড্ডা। বাহ, খুব ভালো, এনজয়। তাহলে ফ্রি হলে কল বা মেসেজ করো। হ্যাঁ একদম একদম, আমি হোয়াটসঅ্যাপ করবো। হ্যাঁ, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার তো? ওকে ভাই, পরে কথা হচ্ছে, রাখলাম। ফোনটা রেখে অফিসের একটা কল নিল দেবাঞ্জন। তারপর marriage.com খুলে অন্বেষার প্রোফাইলে দেওয়া ওর ছবিগুলো দেখতে লাগলো বারবার। আর ছবিগুলো দেখতে দেখতে নিজের মনেই বলে উঠল সে, সত্যি কি তোমার কোনো লাভ স্টোরি নেই? এমন সুন্দর মেয়েকে কেউ কখনো ভালোবাসেনি? ইটস ইম্পসিবল। আমি তো তোমার ছবি দেখেই প্রেমে পড়ে গেলাম। নিজের মনে কথাগুলো বলতে বলতে দেবাঞ্জন খেয়ালই করেনি কখন তার বাবা নীলাঞ্জন এসে দাঁড়িয়ে আছেন তার পাশে। ছেলের মুখে কথাগুলো শুনেই উৎফুল্ল হয়ে তিনি বললেন, যাক, তাহলে ফাইনালি কারোর প্রেমে পড়লি। আমি তো ভেবেছিলাম রিয়ার বিরহে বাকি জীবনটা কাটিয়ে দিবি। ও বাবা, কখন এলে? টেরই পাইনি। টের পেলে কি আর সিক্রেটটা জানতে পারতাম? আরে কোনো সিক্রেট না বাবা, আমি ফাইনাল ডিসিশন নিলে তো তোমাদের জানাতাম, তো এখন তো জাস্ট ফর্মাল কথাটুকু হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা জেনেও তো শান্তি পেলাম যে অ্যাটলিস্ট কথাটুকু হচ্ছে, অথচ তুই কিছুই বলিসনি। দেখো, আর একটু সময় দাও প্লিজ, সব গুছিয়ে বলে দেবো। আপাতত একটু কাজ আছে, বিকেলের মধ্যে শেষ করে নিই, তারপর তোমাদের সাথেই থাকবো, ঠিক আছে? বেশ বেশ, ভালো করে কাজ কর, আমি সুখবরটা তোর মাকে জানাই। প্লিজ বাবা, মাকে কিছু বলো না। দেখো, আর একটু সামান্য ব্যাপারকে তিল থেকে তাল করছো কেন বলো তো? হ্যাঁ, ছবি দেখে ভালো লেগেছে, কথা বলেও ভালোই লাগছে, তাই বলে এখনই তেমন কিছু ভাবতে পারছি না। ধর, তুই না একটু আনন্দ করতেও দিবি না? আরে মনটাই খারাপ করে দিলি আর। একটু বিরক্ত হয়ে চলে গেলেন নীলাঞ্জন। তারপর স্ত্রী স্বাগতার কাছে গিয়ে বললেন, আচ্ছা, এত ভেবেচিন্তে একটা প্ল্যান করলাম আমরা, এটাও কি ফেল হবে? এরকম বলছো কেন? কি হয়েছে? স্বাগতাকে সবটা বলতেই হেসে উঠলেন তিনি, বললেন, আরে, এ তো দারুণ খবর। আর তুমি যখন শুনেছো ঠিকই শুনেছো, বুঝলে? তাহলে ওরকম বললো কেন? আচ্ছা, তুমি কি বাচ্চা নাকি? হ্যাঁ,
এটাও বুঝতে পারছো না যে ও জাস্ট ইগনোর করছে ব্যাপারটা, অথবা তোমাকে এখনই কিছু জানাতে চাইছে না? ঠিক আছে, ওকে একটু স্পেস দাও, দেখবে একদিন সব বলবে। সেই একদিনের অপেক্ষা আমি করতে পারবো না স্বাগতা, ব্যাস। আচ্ছা, একবার ওর প্রোফাইলটা খুলে দেখবো কতদূর গাড়ি এগোলো? না না, এটা ঠিক না। যতই হোক ওর পার্সোনাল প্রোফাইল এটা। খুলে দিল কে? এই আমি, তাই আমার রাইট আছে, বুঝলে? একদমই নয়, এটা করো না প্লিজ, ইটস ব্যাড ম্যানার্স। বাবু জানলে কিন্তু রাগ করবে। স্বাগতা নীলাঞ্জনের কোনো কথা না শুনেই অ্যাকাউন্টটা লগ ইন করতে গেলেন, কিন্তু কিছুতেই লগ ইন হচ্ছিল না। এই কি ব্যাপার বলো তো, লগ ইন হচ্ছে না কেন? বলছে রং আইডি অর পাসওয়ার্ড। বেশ হয়েছে, একদম ঠিক হয়েছে, বাবু চেঞ্জ করে দিয়েছে। কি পাসওয়ার্ড? আবার কি? আরে ভুলে যাও কেন, ও তো তোমারই ছেলে নাকি? ওকে, নো প্রবলেম। কিন্তু একটা বিষয়ে নিশ্চিত হওয়া গেল, ছেলে প্রোফাইলটা বেশ ভালো রকম ইউজ করছে, তাই সেই দিক দিয়ে আমাদের মিশন কিছুটা তো সাকসেসফুল, কি বলো? একদম, অভিনন্দন গিন্দি। তোমাকেও। আচ্ছা, কেকটা কখন আনবে? ওই সুমন নিয়ে আসবে বলেছে, ওই 6টার মধ্যেই চলে আসবে ওরা। চলো আমরা তাদের করে একটু জিরিয়ে নিই। সন্ধ্যাবেলায় কেক কেটে বার্থডে টিউনের সাথে সেলিব্রেট হলো দেবাঞ্জনের 32তম বার্থডে। থ্যাংক ইউ এভরিওয়ান, ফিলিং ভেরি স্পেশাল, লাভ ইউ অল। সবাইকে কেক খাওয়ালো দেবাঞ্জন, আর ওকে সবাই খাইয়ে দিল। আর এরই মাঝে সুমন দেবাঞ্জনের পুরো মুখে কেক মাখিয়ে দিল। তারপর মিউজিক চালিয়ে সুমন বলল, এই যে আমার যান্ত্রিক বন্ধু, এবার একটু গানের তালে নিচে দেখাও তো। চল চল চল, এই বছরটা একেবারে নিজের মতো নেচে নে, নেক্সট ইয়ার তো বহু নাচাবে রে। হ্যাঁ, রাতে ডিনারে নীলাঞ্জন অর্ডার করেছিলেন ছেলের পছন্দের সব চাইনিজ ডিশ। তৃপ্তি করে ডিনারের পর সুমন, তার স্ত্রী মৌসুমী আর দেবাঞ্জন বসে গল্প করছিল। বাবা ওরকমই, খাবার বিষয়ে বরাবরই পারফেক্ট। সে তো বুঝলাম, তা বিয়ের গাড়ি কতদূর এগোলো দেবাঞ্জন দা? দেবাঞ্জন মোবাইলে একটা মেসেজ পেয়ে মন দিয়ে পড়ছিল। মৌসুমীর কথা খেয়াল করেনি সে। মৌসুমী একটু গলাটা ঝেড়ে বলল, দেবাঞ্জন দা, উত্তরটা পেলাম না যে। ও সরি, আমি আসলে মনে হচ্ছে তোমার খুব ইম্পর্ট্যান্ট কোনো মেসেজ এসছে কি, তাই তো? না মানে যেইভাবে ব্লাশ করছো তাই মনে হচ্ছে আর কি। এই হ্যাঁ, কি কেস ভাই? কার মেসেজ এত মন দিয়ে পড়ছিস বলতো? স্পেশাল কেস। আগে ফিক্স হোক, তারপর জানাবো। ওকে, তার মানে গাড়ি স্টার্ট হয়ে গেছে, তাই তো? হ্যাঁ বলতে পারিস, তবে এখনই বেশি দূর ভাবতে চাই না, আগে দুজন দুজনকে একটু জানি বুঝি। দেখ ভাই, সেটা বুঝতে গেলে না সারা জীবনও কম পড়বে। শুধু কয়েকটা বিষয় একটু মন দিয়ে দেখে নে। প্রথম, তোর কাজটাকে সে কতটা রেসপেক্ট করে, কথায় কথায় ঝগড়া করে কি না, এই যেমন মৌ। হোয়াট? কি বললে? আমি তোমার সঙ্গে কথায় কথায় ঝগড়া করি? তুমি নিজে এমন সমস্ত কাজকর্ম করো যে ঝগড়া না করে পারি না। না মানে ওই ব্যাপারটা একই হলো আর কি, ঝগড়া তো হয়। উফ, তোরা প্লিজ আবার শুরু করিস না। মৌ মজা করছে, প্লিজ ডোন্ট রিয়াক্ট ইয়ার। নে বল, আর কি বিষয়ে দেখতে হবে? বড়দের কতটা রেসপেক্ট করে, মুখের ভাষায় রুচিশীল কিনা, সত্যি কথা বলে কিনা, মানে একটু আর তো মিথ্যে বললে ক্ষতি নেই, তবে ওই সেটা আনলিমিটেড হয় কিনা সেটাই যাচাই করে নিস আর কি। সেটা কি করে করব? সেটা ঠিক, তুই চাইলে টিকটিকি লাগাতে পারিস, অবশ্য সেক্ষেত্রে অ্যাড্রেসটা লাগবে। দূর বাদ দে তো, সব দরকার নেই। এখন পর্যন্ত যতটুকু কথা বলেছি বুঝেছি বেশ ভদ্র, সভ্য, রুচিশীল, হ্যাঁ, আর ফ্যামিলিকে খুব গুরুত্ব দেয়। দ্যাট মিন্স বড়দের নিশ্চয়ই রেসপেক্ট করে, আর কাজের বিষয়টাও বোঝে, যেহেতু ও নিজের ফিল্ডেও খুব ব্যস্ত আর কি। আচ্ছা, কি করে ও, মানে প্রফেশনটা কি? ডান্সার, নাচই ওর সব। ডান্স স্কুল আছে আর প্রচুর স্টুডেন্ট, অনেক শোও করে বুঝলি, এমনকি কলকাতার বাইরেও যেতে হয়। বাহ, এ তো খুব ভালো কথা দেবাঞ্জন দা। যাক, আমাদের মধ্যে তার মানে আরেকজন ক্রিয়েটিভ মানুষকে পেলাম, মাঝখানে আমি একা পড়ে গেছিলাম। যাক, ভালোই হলো।
এবার আমার গান আর ওর নাচ, উফ, একেবারে জমে যাবে। আরে এত দূর ভেবো না, এখনো সেরকম কিছু সিরিয়াস হয়নি আমাদের। তোর কাছেই থাকবে ভাই, ঠিক যেমন এই মৌ আমার কাছে আছে, আমি শক্ত করে ধরে রেখেছি। আচ্ছা ভাই দেবে, নামটা বলা যাবে কি? অন্বেষা। আচ্ছা শোন, মা বাবার কাছে না এখনই কিছু বলবি না, যদিও মা সবই জানে, আর জানবে নাই বা কেন, মায়ের প্ল্যানিং তো সব শুরু হলো। তবে এখন সবটাই সিক্রেট রাখতে চাই, তোদের বললাম যাতে একটু টিপস পাই আর কি, ঠিক আছে? আফটার অল তোরা এক্সপিরিয়েন্সড, হ্যাঁ 1 বছর তো পূর্ণ হবে তোদের, নাকি? এই তো সামনের মাসেই, তবে তার মধ্যেই যেন তোর ব্যাপারটা ফিক্স হয়ে যায়। কি হবে তো? আরে বাবা চিন্তা নেই, হলে তোদেরকেই আগে বলবো। আচ্ছা শোন না, অনেকক্ষণ ধরে মেসেজ আসছে বুঝলি, একটু ফোন করে নি, তোরা ততক্ষণ ওয়াইনটা রেডি কর, কেমন? আমি আসছি। হ্যাঁ হ্যাঁ একদম, যা তাড়াতাড়ি যা। অন্বেষাকে ফোন করলো দেবাঞ্জন। হ্যালো, সরি একটু দেরি হলো, আসলে এতক্ষণ বার্থডে এনজয় করছিলে, সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ আসলে ওই ডিনার করে বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি। আমার কথা নিশ্চয়ই বলেছো তাদের? হ্যাঁ জিজ্ঞেস করছিল, তাই ক্যাজুয়ালি বললাম। ভালো করে কেন বলনি? ভালো করে আর কি বলবো, সহজ তো কথা বলছি, এখনো তো কত কিছুই জানি না। কি জানতে চাও বলো, আমি সব উত্তর দেব। হ্যাঁ ধীরে ধীরে সব জেনে নেব, এভাবে দরকার নেই। আচ্ছা সারাদিন কি করলে বলো? দুপুরে তোমার সাথে কথা বলার পর রাত 9টা পর্যন্ত 3টে ব্যাচ ছিল। আসলে সামনে প্রোগ্রাম তো তাই। ওয়াও, কোথায় প্রোগ্রাম? রবীন্দ্র ভবনে 2 এপ্রিল। বাহ খুব ভালো, আগাম শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ। তা আমি কি আসতে পারি? ততদিনে যদি আমাদের কথাই বলা বন্ধ হয়ে যায়, মানে রিলেশনটাই যদি আর না থাকে। প্লিজ এরকম বলো না, শুনেই কেবল লাগলো। তার মানে গভীরে যাচ্ছ? কেন তুমি যাওনি? বুঝতে পারছি না জানো, হয়তো আরো সময় লাগবে বুঝতে। হ্যাঁ সে তো লাগাই উচিত, তবে আমি মিথ্যে বলবো না, অলরেডি কিন্তু একটা টান অনুভব করছি। টান? তা কিরকম? এই যেমন সবার মধ্যে থেকেও ভাবছি কখন তোমার সাথে কথা বলবো, তোমার গলার আওয়াজটা একটু শুনবো। এই যে তুমি মেসেজ করলে, ভালো লাগলো আমার। এগুলোই টান বলছো? নয় বলছো? তাহলে টান কি বোঝাও? না বোঝাতে আমি পারবো না, তবে নিজে যখন অনুভব করব তখন জানাবো। এটা ভালো বলেছো। আচ্ছা শোনো না, বলছি বন্ধুদের সঙ্গে একটু ওয়াইন খাবো এখন, হ্যাঁ ওই একটু আড্ডা দেবো আর কি, কিছুক্ষণের পরেই ওরা চলে যাবে। আর এখন কটা বাজে? 11:10। আচ্ছা এই 12:30টার মধ্যেই হয়তো ওরা চলে যাবে বুঝলে, তখন আবার তারপর ফোন করছি। হ্যাঁ জেগে থাকবে তো? হ্যাঁ আমি রাত 2টো অবধি জেগেই থাকি, চাপ নেই। বেশ তাহলে বাই, এখন মেসেজ করতে পারো, অসুবিধে নেই। ওকে মেসেজ করবো তাহলে মাঝে মাঝে, তবে বন্ধুরা কিন্তু ফোন কাটবে, তৈরি থেকো কিন্তু। ও ঠিক আছে, নো প্রবলেম। রাখলাম। প্রায় রাত 1টা পর্যন্ত আড্ডা চলল দেবাঞ্জনদের, আর তারই মাঝে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল অন্বেষার সাথে। তবে 12:30টার পর থেকে আর মেসেজের রিপ্লাই পায়নি দেবাঞ্জন, তাই সুমনরা চলে যেতেই অন্বেষাকে ফোন করল সে। কিন্তু অনেকবার ফোন করার পরেও যখন অন্বেষা ফোন তুলল না, তখন ফোনটা রেখে ঘুমিয়ে পড়ল দেবাঞ্জন। পরের দিন ঘুম ভাঙল অন্বেষার ফোনেই। হ্যালো, হ্যাঁ বলো, এত সকালে ফোন করলে? ও সরি, তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম। আসলে তোমার এতগুলো মিস কল দেখে ভয় পেয়ে গিয়েছিলাম আর কি। আরে তুমি শেষের কয়েকটা মেসেজে রিপ্লাই দিলে না, তাই ফোন করেছিলাম, আর ফোনও রিসিভ করছিলে না, তাই অতবার ফোন করেছি আর কি। ও আচ্ছা, আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই। সে কি, তুমি যে বললে 2টো পর্যন্ত জেগে থাকো, তাই তো অতবার কল করেছিলাম। হ্যাঁ জেগেই থাকি, বাট কাল না একদম ঘুমিয়ে পড়েছিলাম, খুব ক্লান্ত ছিলাম কালকে। ও আচ্ছা আচ্ছা, এই সরি গো, এতবার ফোন করা বোধহয় উচিত হয়নি। না না সে ঠিক আছে। আচ্ছা এখন এসব বাদ দাও, এবার বলো তো কাল ওভারঅল বার্থডে কেমন কাটলো? বেশ ভালো, বার্থডে গিফটটাই যে এত ভালো ছিল। কি গিফট? এই যে যার সঙ্গে কথা বলছি। অন্বেষা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, বার্থডে গিফটটা সত্যিই এত ভালো বলছো? 100%। আমি তো একদিনই কেমন বদলে গেছি, নিজেকে আর যান্ত্রিক ফিল হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ তোমার মনে হচ্ছে এই পরিবর্তন ওই গিফটটার জন্যই? একদমই তাই, বিলিভ মি, খুব ভালো লাগছে। তোমার ভালো লাগছে না? ভালো তো লাগছেই, কিন্তু এখনো 24 ঘন্টাও হয়নি আমরা কথা বলছি, তাই এখনই বেশি কিছু ভাবতে চাইছি না জানো।
বেশি কিছু ভাবতে কে বলছে? এই জাস্ট তোমার ফিলিংসটা বলো। এই যে আমি কাল বন্ধুদের সাথে আড্ডা মারবো বলে ফোনটা কেটে দিলাম, তোমার খারাপ লাগেনি? মনে হয়নি যে আরেকটু কথা বলি? হ্যাঁ, মনে হয়েছিল, কিন্তু শুধু আমাকেই প্রায়োরিটি দিতে হবে তা আমি কখনোই চাইবো না। দেখো, এখানেই আমাদের মেন্টালিটি সেম। আচ্ছা শোনো, এখন না অফিসে বেরোতে হবে। তোমার সাথে কথা বলতে বলতে কিছুই মনে থাকছে না, আর বক বক করে যাচ্ছি। তাই তো, আমারই বোধহয় এই সময় ফোন করা উচিত হয়নি তোমায়, তোমার দেরি করিয়ে দিলাম। আরে না না, ঠিক আছে, দেরি কিছু হয়নি। এই তো 8:30 বাজে, এটাই আমার স্নানে যাবার টাইম। তবে হ্যাঁ, চা খাওয়ার সময় নিয়ে একেবারে ভাত খেয়ে বেরিয়ে যাব। ওহো, সরি সরি, দেখেছো তো আমার জন্যই মিস হয়ে গেল। আরে না না, চাপ নিও না। একদিন চা না খেলে কি হবে? সত্যি বলতে আমারও তো চায়ের নেশা নেই। সে কি? আর এদিকে তো আমি চা খোর, ঘন্টায় ঘন্টায় চা খাই জানো। ওহ না না, আর কথা বাড়াবো না, প্লিজ তুমি এবার স্নানে যাও, পরে কথা হবে। ওকে, দুপুরবেলা লাঞ্চ ব্রেকে ফোন করছি, কেমন? ফোনটা রেখে তাড়াতাড়ি স্নান করে খেতে বসলো দেবাঞ্জন। স্বাগতা খাবার পরিবেশন করতে করতে বললেন, কিরে, এরই মধ্যে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলি? দেখেছো কেন করেছি? দ্যাট মিন্স তুমি নিশ্চয়ই লগ ইন করতে গিয়েছিলে। উফ, মা তুমি না সত্যি টু মাচ। ভাগ্যিস কাল কি মনে হলো চেঞ্জ করলাম। আরে সিক্রেট বলে তো কিছু রাখতে দাও প্লিজ। এই যে কিছু বলতে চাইছিস না, তাই ভাবলাম যদি কিছু জানতে পারি। দেখো, যখন জানার হবে ঠিক জেনে যাবে মা। আচ্ছা, ওই মেয়েটার সাথে কথা হচ্ছে কিনা সেটা তো অন্তত বল। কোন মেয়েটা? জানিস না তাই না? আরে অন্বেষা রায়। কেন, বাবা কিছু বলেনি? কাল তো শুনছিল দাঁড়িয়ে আমার মনের কথা, নিশ্চয়ই তোমায় বলেছে। হ্যাঁ, কিন্তু সেটা কি ওই মেয়েটার কথাই বলছিলিস? ওখানে তো কত মেয়ে আছে, তুই না বললে বুঝবো কি করে শুনি? শোনো মা, আর বুঝে কাজ নেই, একটু অপেক্ষা করো, সব বলবো। আচ্ছা শোনো, আমাকে এবার তাড়াতাড়ি খেতে দাও, নইলে লেট হয়ে যাবে, বেরোতে হবে। স্বাগতার কিছুই বললেন না। অফিসে গিয়ে তাড়াতাড়ি কাজ সেরে নিচ্ছিল দেবাঞ্জন। এমন সময় কি মনে হলো, একবার নেটটা অন করল, আর অন করা মাত্রই হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকতে শুরু করলো, যার মধ্যে 2টো মেসেজ অন্বেষার। তাড়াতাড়ি খুলে দেখল দেবাঞ্জন, লেখা আছে, অফিসে ঢুকে গেছো? লাঞ্চ ব্রেকের অপেক্ষায় আছি। অফিসে এসে অর্ধেক কাজও সেরে নিলাম ম্যাডাম, এই তো 1 ঘন্টা পরই ফোন করছি। দুপুরে তাড়াতাড়ি লাঞ্চ করে অন্বেষাকে ফোন করলো দেবাঞ্জন। হ্যালো, টেং টেং, কে? দেরি করিনি তো? একেবারেই না, একদম কারেক্ট টাইম। এই তো আমিও লাঞ্চ করে উঠলাম। বাহ, তা ডান্স ক্লাস ছিল? হ্যাঁ, রিহার্সাল ছিল, 2টো ব্যাচ ব্যাক টু ব্যাক। বাহ, খুব ভালো, তোমার কাজটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি যে কোনো ক্রিয়েটিভ কাজই ভালো, নাচ গান আঁকা যাই হোক না কেন, বোর হওয়ার কোনো জায়গা নেই। আমার তো দেখো না, এই টেকনিক্যাল কাজে মাঝে মাঝে বিরক্ত লাগে, মনে হয় যদি একটু ক্রিয়েটিভ হতে পারতাম। তুমি না সত্যি। আচ্ছা, সবাই কি সব পারে? এই যে তুমি এত সুন্দর করে সবটা ম্যানেজ করো, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, পুরো অফিসই তো প্রায় তোমার দায়িত্বে। এটা কি আমি পারবো? পারবো না তো। এই জন্যই বলে যে যেটা ভালো পারে, সবার মধ্যেই আলাদা করে একটা ট্যালেন্ট থাকে। ভাবার কথাও না, বিকজ তুমি যেটা করো সেটা বেস্ট কাজ। কত মানুষ তোমার নাচ দেখে প্রশংসা করে, উৎসাহ দেয়, মানুষকে এন্টারটেন করো তুমি, এটা একটা বিশাল গুণ। আমাদের এই ব্যস্ততা ভরা জীবনের চাপ এখানে মানে একটা মেডিসিন তুমি। আমাদের মতো মানুষরা একটু রিলিফ পেতেই তো তোমাদের শো দেখতে যায়। ওয়েলকাম। শোনো না, একটা কথা বলার আছে তোমাকে। দেখো, আমার মনে হয় প্রথমেই সবটা ক্লিয়ার হয়ে যাওয়া ভালো, তাতে মনে হয় পরে প্রবলেম হয় না আর কি। কি এমন কথা যে এভাবে বলছো? কিছু না, আসলে আমার না একটা বাজে রোগ আছে, মানে অল্প বয়স থেকেই ধরেছে রোগটা। জানি না তোমার শুনে কেমন লাগবে, বাট আমার নিজেরই খুব খারাপ লাগে। আচ্ছা, কি রোগ বলোই না। বলছি, আমার কিন্তু হাই প্রেশার আছে, বেশ ভালো রকম, ওষুধ খেতে হয়। সে কি, এই বয়সে হাই প্রেশার? হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকের নয়, 26 বছর বয়স থেকেই হয়েছে। হঠাৎই জানো তো, একদিন শরীরটা আনচান করছিল, অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপরই চেক আপ করে দেখা গেল প্রায় 146/90। মানে বয়স হিসেবে মারাত্মক, বুঝতেই পারছো। বিশেষ করে নিচেরটা 90 হলে তো। যাই হোক, ডাক্তার তখন থেকেই ওষুধ প্রেসক্রাইব করলেন, তারপর থেকেই চলছে, আর চলবেও হয়তো। যদিও একবারই অত বেশি হয়েছিল, তারপর থেকে ওই 130/80 থাকে, কিন্তু ওষুধটা বন্ধ করলেই না বেড়ে যায়, স্কিপ করা যায় না। অন্বেষা কিছুক্ষণ চুপ ছিল। কোনো উত্তর না পেয়ে
দেবাঞ্জন জিজ্ঞাসা করল, কি হলো, আছো? আরে চুপ করে গেলে যে। আচ্ছা শোনো, যদি তোমার এই বিষয়টাতে আপত্তি থাকে তাহলে দেখো, আমি বুঝি এটা অ্যাকসেপ্ট করাটা অত ইজি নয়, মানে রিস্ক ফ্যাক্টর তো আছেই। জেনে বুঝে একজন হাই প্রেশারের রোগীকে মালা পরাতে আর কি চাইবে বলো? তবে এটুকুই বলবো, আজকাল অনেকেরই কিন্তু কম বয়সে এইসব প্রবলেম হচ্ছে, তারা দিব্যি ওষুধ খেয়ে ভালো হচ্ছে। আবার একটা সুস্থ মানুষেরও হার্ট অ্যাটাক হয়ে যায়, জানো তো। আসলে একটু লাইফস্টাইল মেনটেন করলেই হয়তো সব ঠিক থাকে। একসেপ্ট করার প্রশ্ন পরে আসছে, আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। তোমার এত কম বয়সে হাই প্রেশার হলো কেন? লং স্টোরি, রাতে বলি। অবশ্য যদি এসব জানার পরেও কথা বলতে চাও তবেই ফোন করব। ঠিক আছে, আমি ওয়েট করব। বেশ, আচ্ছা অনেক কথা হলো, এবার কাজে যাই। হ্যাঁ, বাই। বাই। দুপুরে শুয়ে শুয়ে দেবাঞ্জনের শেষ কথাগুলো অন্বেষা ভাবছিল। ওর মা বিদিশা ঘরে এসে মেয়েকে আনমোনা দেখে জিজ্ঞাসা করলেন, কিরে, কি ভাবছিস এত? না মা, কিছু না, এসো চলো একটু গল্প করি। হ্যাঁ, সে তো করবই। কিছু ইম্পর্ট্যান্ট কথা বলার আছে তোকে। একটা ছেলের খোঁজ পেয়েছি, বুঝলি? আমাদের আত্মীয়দের মধ্যে থেকেই পেয়েছি। ওফ মা, তুমি আবার শুরু করে দিলে। তো কি করবোটা কি? মেয়ের 29 বছর বয়স হয়ে গেল, তার মা বিয়ে না দিয়ে হাত গুটিয়ে বসে থাকবে? এটা কখনো হয় বলতো? দেখ অনি, আমি এতদিন তোকে কোনো প্রেশার দিইনি, অনেক স্পেস দিয়েছি, তবে আর নয় রে। নাও বি প্রিপেয়ার্ড ফর ম্যারেজ। প্লিজ মা, এইভাবে চাপিয়ে দিও না। আমি ঠিক সময় এলে তোমাকে নিজেই বলবো যে আমার জন্য ছেলে দেখো, মানে যদি দেখা দরকার পড়ে তো আর কি। সে তো আমিও চাই যে আমাকে দেখতে না হোক, এই জন্যই তো তোর উপরই সব ছেড়ে দিয়েছিলাম। বাট তুই তো তোর নাচ, স্টুডেন্ট এসব নিয়ে ব্যস্ত আছিস। মায়ের কথা তো একটুও ভাবিস না, তাই আমাকেই দেখতে হচ্ছে। প্লিজ মা, আই এম নট ইন্টারেস্টেড। প্লিজ ডোন্ট ফোর্স মি। ফোর্স করছি না অনি, আমি তো জাস্ট। আচ্ছা শোন, ঠিক আছে শোন, ছেলেটাকে একবার দেখে তো নে। আমি ওর ফেসবুক আইডি দিচ্ছি, আগে ওপেন কর, দেখ, পছন্দ কর, তারপর রিসার্চ করে সব জেনে নিস। ওকে মা প্লিজ, সেই তো প্রেশার দিচ্ছ বলো। একদমই না। এই যে নে, পাঠালাম, দেখে নে। আমি পাশের ঘরেই আছি, আমার কাজ আছে। বিদিশা চলে যাওয়ার পর ছেলেটার ফেসবুক প্রোফাইল খুলে অন্বেষা দেখল, তবে এক ঝলক দেখে আবার অফ করে দিল ফেসবুক। ও নিজেও বুঝতে পারছিল না আসলে ও কি চায়। এদিকে বিকেলে চা খেতে খেতে অন্বেষাকে মেসেজ করলো দেবাঞ্জন। হাই, কি করছো? সিন করলেও কোনো রিপ্লাই দিল না অন্বেষা। দেবাঞ্জন আবার মেসেজ করল। সিন করেও রিপ্লাই দিলে না, কি ব্যাপার? আবারও সিন করে অন্বেষা যখন রিপ্লাই দিল না, এবার অস্থির হয়ে পড়ল দেবাঞ্জন। মনের মধ্যে অনেক প্রশ্ন বের করল। বাড়ি গিয়েই অন্বেষাকে ফোন করল সে। প্রথমে রিসিভ না করলেও অনেকবার রিং করার পর যেই অন্বেষা ফোনটা রিসিভ করল, দেবাঞ্জন চিৎকার করে বলে উঠল, কি ব্যাপারটা কি? কি করছিলে এতক্ষণ? ফোনটা রিসিভ করছিলে না কেন? মেসেজেরও কোনো রিপ্লাই দিচ্ছিলে না। শোনো, তুমি কি রিলেশনটা শেষ করতে চাও নাকি? তাহলে করে দাও, নো প্রবলেম, বলে দাও, বাট এভাবে নয়, পরিষ্কারভাবে বলো। হ্যালো, কুল কুল, কিভাবে কথা বলছো তুমি আমার সাথে? লিসেন, তোমার কোনো রাইট নেই এভাবে আমার সাথে কথা বলার, ওকে? সরি, আমি আসলে ভাবলাম, অ্যাকচুয়ালি তোমাকে দুপুরে যেটা বললাম, আমি ভাবলাম তুমি হয়তো সেই জন্যই আমাকে অ্যাভয়েড করছো, তাই অ্যাকচুয়ালি কথাটা বলার পর থেকে না শুধু ভাবছিলাম যে তুমি কীভাবে রিঅ্যাক্ট করবে। আর সাডেনলি তোমার রিপ্লাই না দেওয়া, ফোন না তোলায় ডিস্টার্ব হয়ে পড়েছিলাম। প্লিজ কিছু মনে করো না অন্বেষা, প্লিজ, সরি। তুমি যেটা বলেছিলে সেটা কোনো ইস্যু নয় আমার কাছে। আজকাল রোগ যেমন বেড়েছে তেমনই চিকিৎসারও অনেক উন্নতি হয়েছে। আর হাই প্রেশার, সুগার, থাইরয়েড এগুলো তো আজকাল অনেকেরই কম বয়সে ধরা পড়ছে। তুমি কেন ভাবলে আমি এই জন্যই? আমি কি অন্য কোনো কারণে ডিস্টার্ব থাকতে পারি না বলো? তাহলে তুমি এরকম বিহেভ করবে আমার সাথে? সরি, দেখো, আর কতবার সরি বললে তুমি ক্ষমা করবে বলো? একটু বোঝার চেষ্টা করো অন্বেষা, প্লিজ। অ্যাকচুয়ালি আমাদের এখনো সেই সম্পর্কটা তৈরি হয়নি যে তুমি আমার উপর রেগে গিয়ে এভাবে কথা বলবে। 32 ঘন্টায় কয়েকবার কথা বলেছি মাত্র, আর এরই মধ্যে তুমি এরকম ব্যবহার করছো, জোর খাটাচ্ছ। রিলেশনে এগোলে যে কি করবে বুঝতেই পারছি।
ওহ অন্বেষা, তুমি অনেক দূর ভেবে নিয়েছো, ভুল বুঝছো আমাকে। দেখো প্লিজ এরকম রিয়াক্ট করো না। আমি তো বলছি ভুল হয়ে গেছে, আর হবে না, জাস্ট আ মিসআন্ডারস্ট্যান্ডিং। নো, ইটস নট। আরে তোমাকে তো আমি বললাম আমি কেন এভাবে বলেছি, তাও কেন ওভার রিয়েক্ট করছো বলো তো? একদমই আমি ওভার রিয়াক্ট করছি না দেবাঞ্জন, অ্যান্ড ইটস ওভার নাও। হোয়াট ওভার মানেটা কি? এইটুকুর জন্য তুমি? আমার জন্য এটা এইটুকু নয়, তোমার এই অ্যাটিটিউডটা আমার একেবারেই ভালো লাগলো না, একেবারেই না। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি এগেইন। কিন্তু অন্বেষা এখন তো কিছু শুরুই হলো না, আর তুমি শেষ করে দিচ্ছ। প্লিজ দেখো, একটা সুযোগ দাও। দেখো আমি সরি তো বললাম, একটা চান্স দাও, আমার সাথে কিছুদিন মিশে দেখো, মেবি এক মুহূর্তে হয়তো তোমার নেওয়া এই ডিসিশনটা চেঞ্জ হয়ে যাবে। প্লিজ। আমার ডিসিশন ফাইনাল দেবাঞ্জন, প্লিজ ভুলে যাও আমাদের কখনো কথা হয়েছিল। আচ্ছা অন্বেষা, তুমি এটা আমার প্রবলেমটার জন্যই বলছো না তো? হয়তো সরাসরি বলতে পারছো না, হাই প্রেশার একটা পেশেন্টের সাথে এগোবে, এই বিষয়টাকে ছুতো করে পালিয়ে যেতে চাইছো? ইউ আর টু মাচ দেবাঞ্জন, এখনো তুমি আমাকে ভুল বুঝে যাচ্ছ, আবার বলছো আমি তোমাকে ভুল বুঝছি। হয়তো বা ভেবে দেখতাম, কিন্তু তোমার এই শেষ কথাটার জন্য আর কিছু ভেবে দেখার অবকাশই রইল না। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমার যদি সত্যি এই বিষয়টাতে প্রবলেম হতো, আমি ডিরেক্টলি তোমাকে না করে দিতাম, বুঝেছো? সো নাও গুড বাই। ফোনটা কেটে দিল অন্বেষা। কিছুই যেন বুঝে উঠতে পারল না দেবাঞ্জন। কি হলো, কেন হলো, কিভাবে সবটা ঠিক করবে সে? সবটা গুলিয়ে গেল ওর। সেদিন রাতে কিছুতেই ঘুমাতে পারল না ও। সকালে উঠেই প্রিয় বন্ধু সুমনকে ফোন করে সব জানালো। সব শুনে সুমন বলল, ভাই, গভীর সমস্যা। কিন্তু একটা বিষয় বলতো, জাস্ট 1.5 দিনের মধ্যে ব্রেকআপ? তুই বুঝে শুনে কথা বলতে পারিস না ভাই একদম। দেখ, যা হয়েছে বেশ হয়েছে, রাখতো। তুই এরকম বলছিস সুমন? বিশ্বাস কর, আমি ওকে নিয়ে কিন্তু খুব সিরিয়াস, এগোতে চাই ওর সাথে। কিছু একটা উপায় বল যাতে সব ঠিক হয়ে যায়। ভাবছি। আচ্ছা শোন, তুই না ফোন মেসেজ এগুলো করতে থাক। ও একটু বিরক্ত হবে, ফোনটা হয়তো কেটে দেবে, মেসেজের রিপ্লাইও হয়তো দেবে না, বাট তুই তোর কাজটা করে যা, আর আমার বিশ্বাস এতেই কাজ হবে। এটা কোনো সলিউশন? এই জন্য আমি তোর কাছে অ্যাডভাইস নিচ্ছি, ইডিয়েট। দেখ ভাই, এছাড়া তো আর কোনো উপায় আমি দেখছি না। হ্যাঁ দেখ, আমার মনে হয় এটাই বেস্ট একটা সলিউশন। অ্যাপ্লাই তো করে দেখ। আরে একটা সময় তো ভাবতে বাধ্য হবে যে ছেলেটা সত্যিই ওকে কতটা পছন্দ করে, নয়তো এত কম সময়ের মধ্যে রিলেশনে এসে কেউ এতটা পাত্তা দেয় না ভাই। দেবাঞ্জন আর কিছু বলল না। অনেক ভেবে অফিসে গিয়ে কাজের ফাঁকে অন্বেষাকে মেসেজ করে। সরি অন্বেষা, জানি খুবই খারাপ করেছি আমি, প্লিজ ফরগিভ মি। দেখো এইভাবে সম্পর্কটা শেষ করো না, একটা চান্স দাও আমাকে। কোনো রিপ্লাই এলো না। দুপুরে লাঞ্চ করে আবার মেসেজ করল। আমি তোমাকে নিয়ে সত্যি সিরিয়াস অন্বেষা, প্লিজ একটু ভাবো আমার জন্য, প্লিজ। এভাবেই সারা দিন 1 লাইন 2 লাইন করে মনের কথাগুলো লিখে পাঠালো অন্বেষাকে। তারপর বাড়ি গিয়ে ফোন করলো অনেকবার। যথারীতি ফোন রিসিভ করলো না অন্বেষা। রাতে ডিনারের পর আবার ফোন করলো দেবাঞ্জন। কয়েকবার রিং হওয়ার পর ফোনটা সুইচ অফ করে দিল অন্বেষা। অস্থির হয়ে উঠল এবার দেবাঞ্জন। আবার সুমনকে ফোন করলো। হ্যালো সুমন, বলছি ও তো কোনো রেসপন্সই করছে না রে, এখন তো ফোনটাও সুইচ অফ করে দিল। দেখ দেবু, এগুলো খুবই ন্যাচারাল। ও রেসপন্স করবে না এটা তো জানা কথা রে ভাই। অল্পেতে ধৈর্য হারালে চলবে না বন্ধু, হ্যাভ পেশেন্স। সত্যি যখন তুই ওকে নিয়ে এতটা সিরিয়াস, তখন চেষ্টা তো এভাবেই করতে হবে তোকে। লেগে থাক, লেগে থাক, তোর হবে ভাই। চল এখন আমি ডিনারটা করে নি, পরে কথা হবে। হ্যাঁ, এই বাই দ্য ওয়ে, তুই ডিনার করেছিস তো? মানে বিরহে খাওয়া দাওয়া বন্ধ করে দিসনি তো ভাই? দেখ ভাই, এইসব কিন্তু আবার বিপদ ঘটাস না কোনো। হ্যাঁ উফ, ভাট বকাটা বন্ধ করতো। যা নিজে গিয়ে ডিনারটা করগে যা, আমার হয়ে গেছে, রাখলাম। ফোনটা রেখে marriage.com-এর প্রোফাইলটা একবার লগ ইন করলো দেবাঞ্জন। আর যা দেখল তাতে মনটা আরো ভেঙে গেল ওর। দেখল অন্বেষা ওকে ডিক্লাইন করে দিয়েছে। হতাশ হয়ে লগ আউট করে ঘড়ির দিকে একবার তাকালো।
রাত 11টা বেজে গেছে। ভাবল একবার ফোন করবে কিনা, আবার কি ভেবে ফোন না করে একটা মেসেজ করলো হোয়াটসঅ্যাপে। অন্বেষা, ডিলিট করে দিলে আমাকে? আমি কিন্তু তোমাকে লাইফ থেকে ডিলিট করতে পারছি না। কি করব আমি, এটা অন্তত বলো। কোনো উত্তর এলো না। মোবাইলটা সুইচ অফ করে শুয়ে পড়ল দেবাঞ্জন। পরদিন সকালে ব্রেকফাস্ট করছিল সে। স্বাগতা ছেলের উদাস মুখ দেখে জিজ্ঞাসা করলেন, তোর কি হয়েছে বলতো দেবু? কদিন ধরেই দেখছি কেমন যেন চুপচাপ আর গম্ভীর থাকিস। আমাদের সাথেও ঠিক মতন কথা বলিস না। কোথাও কোনো প্রবলেম হচ্ছে কি? দেখ, তেমন কিছু হলে মাকে অন্তত বল। সব ঠিক আছে মা, এই জাস্ট একটু কাজের প্রেশার যাচ্ছে, নাথিং এলস। আচ্ছা শোনো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আজকে আর খাবো না। হ্যাঁ, বেরোচ্ছি। খাওয়া ছেড়ে উঠে পড়ল দেবাঞ্জন। স্বাগতা অস্থির হয়ে বললেন, এ কি রে, ভালো করে খেয়ে যা। দেবু, দেবু শোন। দেবাঞ্জন অফিসের ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। নীলাঞ্জন ভেতরের ঘর থেকে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কি হলো গো? হ্যাঁ, দেবু দেবু বলে চিৎকার করছো কেন? কি হয়েছে? আরে, দেবুটা ভালো করে না খেয়ে চলে গেল। কি জানি কি হয়েছে ছেলেটার। 2-3 দিন ধরেই দেখছি কেমন অদ্ভুত ব্যবহার করছে, জানো। মনে হচ্ছে কিছু একটা তো হয়েছে ওর, কিন্তু মুখে না বললে জানবো কি করে বলো তো? আরে ছাড়ো না, তুমিও যেমন, ওর লাইফ ও সামলে নেবে, এত স্ট্রেস নিও না প্লিজ। আচ্ছা শোনো, এই ব্রেকফাস্টে আমাকে একটা ডিম সেদ্ধ দাও না প্লিজ আজ। কেন অন্যায় আবদার করো বলো তো? ডাক্তার স্ট্রিক্টলি বারণ করেছে তোমাকে ডিম খেতে, সেটা তো জানো তুমি। আরে ম্যাডাম, একটা ডিম খেলে কি হবে বলো তো? প্লিজ, জাস্ট 1 বয়েলড এগ, প্লিজ 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 প্লিজ। আচ্ছা ঠিক আছে, এত প্লিজ প্লিজ বলতে হবে না, কিন্তু এরপরে আর 1 বছরেও চাইবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই হবে। আরে আজ তো খাই আগে। স্বাগতা চলে গেলেই সুমনকে ফোন করলেন নীলাঞ্জন। আসলে ছেলের যে কিছু প্রবলেম হচ্ছে তা তিনিও বুঝতে পারছেন, তবে বিষয়টা নিয়ে ইচ্ছে করে স্ত্রীকে কিছু বললেন না। তাই ফোন করে সুমনের সাথে সব শেয়ার করলেন। আঙ্কেল, আমি জানি ওর আপসেট থাকার কারণটা কি, কিন্তু এখনই এটা জানানো বোধহয় ঠিক হবে না। দেখো, আমার বিশ্বাস ওর এই প্রবলেম খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। একটু জাস্ট ওয়েট করে যাও, হি উইল বি ব্যাক। বেশ, তোর কথা ভরসা করলাম তাহলে। হোপ ফর দ্য বেস্ট। রাখলাম, বাই। অফিস থেকে বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়েই ল্যাপটপটা নিয়ে বসলো দেবাঞ্জন। কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল অফিসে, আর এরই মাঝে মনে হলো অন্বেষাকে একবার রিং করে দেখবে। এমনটা ভাবতেই নাম্বারটা ডায়াল করলো সে। 10 বার ব্যাক টু ব্যাক রিং করলো, তাও অন্বেষা রিসিভ করলো না। আবারও সুইচ অফ করে দিল। কিন্তু দেবাঞ্জন ঠিক করলো, ভেঙে পড়লে তো চলবে না, চেষ্টা সে করেই যাবে। আর এভাবেই 1 সপ্তাহ ধরে মেসেজ আর ফোন কল করতে থাকলো সে। কিন্তু অন্বেষা কোনোভাবেই কোনো সাড়া দিল না। অবশেষে দোলের দিন সকালে অন্বেষাকে হ্যাপি হোলি লিখে পাঠাতেই অন্বেষাও লিখল, হ্যাপি হোলি টু ইউ টু। এতদিন পর মেসেজের রিপ্লাই পেয়ে উচ্ছ্বাসিত হয়ে উঠল দেবাঞ্জন। তাড়াতাড়ি ফোন করলো সে অন্বেষাকে। 4 বার রিং বেজে যাওয়ার পর না রিসিভ করলেও 5ম কল রিসিভ করলো অন্বেষা। হ্যালো, কি হয়েছে বলো? কেন আমাকে এতবার ফোন করছো বলো তো? সে কবে থেকে দেখছি, বলেছি তো তোমায় ফোন মেসেজ করবে না, রিলেশন দিয়ে, বাট তুমি তো নাছোড় বান্দা, ডিস্টার্ব করেই চলেছো। বলো, বলার কি আছে তোমার? থ্যাঙ্কস, আমার ফোনটা অন্তত রিসিভ করলে। কি করবো বলো তো? জ্বালিয়ে খাচ্ছ তো তুমি। এদিকে বারবার সুইচ অফ করলে আমাকে অনেকেই ফোনে পাচ্ছে না, আবার নাম্বার চেঞ্জ করতেও পারবো না। তাই ভাবলাম ফাইনাল কথাটা বলেই নি তোমার সাথে। বলো কি বক্তব্য তোমার? হ্যাপি হোলি।
রঙে রঙিন হয়ে উঠুক তোমার জীবন। আমি না হোক, তোমার জীবনে যেই আসুক তোমায় যেন অনেক ভালোবাসে, বিকজ তুমি সেটা ডিজার্ভ করো। থ্যাংক ইউ। আমিও চাই তোমার জীবনে এমন কেউই আসুক। এনজয় হোলি। আর কিছু কি বলার আছে তোমার? অন্বেষা, একটা কথা ছিল, এই রঙের উৎসবে আমরা কি নতুন করে শুরু করতে পারি না? উফ, তুমি তো দেখছি বড্ড গায়ে পড়া মানুষ। এবার যদি না বলি আবার ফোন কল মেসেজ করে বিরক্ত করে যাবে। চলো, তোমার অশেষ ধৈর্য দেখে আমি বাধ্য হলাম তোমাকে একটা সুযোগ দিতে। থ্যাংক ইউ সো মাচ অন্বেষা, ইটস মিন আ লট। এবার দেখো তোমার চিন্তাধারা কেমন চেঞ্জ করে দিই আমি। তুমি দেখো, একটা ঘটনার জন্য যেভাবে ভুল বুঝেছো আমাকে, আমি তোমার সব ধারণা দূর করে দেবো। দেখো তুমি, প্রমিস। হোপ সো। বাট তোমার ধৈর্যের এলেম আছে। উফ, কটা মেসেজ আর কটা ফোন তুমি আমায় করেছো এই এক সপ্তাহে, জানো? কি করব বলো, পাগল হয়ে গিয়েছিলাম। তোমাকে পেয়ে আমি হারাতে চাইনি এভাবে। পেলে কোথায় যে হারাবে, মানে জাস্ট কথাই তো হচ্ছিল। ওটুকুই আমার জন্য খুব স্পেশাল ছিল অন্বেষা। আসলে অনেকদিন এসবের বাইরে ছিলাম তো, মানে ওই কাজ আর কাজ, এভাবেই কাটতো জীবনটা। তোমার সাথে কথা বলার পর থেকে না খুবই ভালো লাগতো। অ্যাকচুয়ালি তোমাকে আরও কিছু বলার আছে আমার। নতুনভাবে যখন আবার শুরু করছি তখন কিছুই গোপন রাখতে চাই না। আমার ছোটবেলার একটা দেবাঞ্জন, একটা কল আসছে। অ্যাকচুয়ালি আজ আমাদের বাড়িতে বিকেলে বসন্ত উৎসব আছে, আমি অ্যারেঞ্জ করেছি, তাই গেস্টরা আসবে। তাদেরই একজন কল করছে বারবার। একটু রাখছি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে কথা হবে। হোলি এনজয় করো। হ্যাঁ। স্নান করে ঠাকুরের পায়ে আবির দিয়ে মা বাবার পায়ে আবির দিল দেবাঞ্জন। মা বাবাও ছেলেকে গালে কপালে আবির দিয়ে আশীর্বাদ করলেন। ছেলের মনে রং লেগেছে আবার, যা মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, বুঝলে? ওই তো সুমন আর মৌসুমি এসে গেছে। এসো এসো এসো, তোমরা না এলে রং খেলাটাই অসম্পূর্ণ। চলো। নীলাঞ্জন আর স্বাগতার পায়ে আবির দিল সুমন আর মৌসুমি। তারপর দেবাঞ্জনকে আবিরে লালে লাল করে দিল ওরা। আরে আরে, কি করছিস? এইভাবে মাখাস না। আরে ভাই, আবির তো ভয় পাচ্ছিস নাকি? এই দেখ, খুব ভালো কোয়ালিটির আবির কিন্তু, হ্যাঁ, যে সে প্রোডাক্ট কিন্তু আমি ইউজ করি না ভাই, স্কিনের ব্যাপার। আরে সে তো জানি, তুই যা হেলথ কনসিয়াস। তাহলেই বল। আচ্ছা শোন, যার জন্য তোকে এভাবে রাঙালাম আমরা, কংগ্র্যাচুলেশনস বন্ধু, গাড়ি আবার স্টার্ট করার জন্য। রিয়েলি হ্যাপি ফর ইউ ভাই। আর প্লিজ এবার না কোনো মেস আপ করিস না কিন্তু, হ্যাঁ? এত কষ্টে যেটাকে অর্জন করলি সেটার সৎ ব্যবহার কর। একদম, সে আর বলতে। শোনা, একটা ফোন করে নি, একটু আসছি, দাঁড়া। অন্বেষাকে ফোন করলো দেবাঞ্জন। হ্যালো, হ্যাঁ, বিজি আছো? না না, এই মায়ের সাথে কিছু বিষয় নিয়ে ডিসকাস করছিলাম। বললাম না বিকেলে গেস্ট আসবে, সেই নিয়েই। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ডিস্টার্ব করলাম। না না, তেমন ব্যাপার নয়। বলে তুমি হোলি কেমন এনজয় করছো? এই তো মা বাবা, আমার ওই বন্ধুটা সুমন আর ওর ওয়াইফ মৌসুমি এসছে, ওদের সবার সাথেই সেলিব্রেট করছি আর কি। গ্রেট, তাহলে তুমি এনজয় করো। আর আমার বিকেলে প্রোগ্রামটা মিটে গেলেই আমি তোমার সাথে কথা বলছি, ওকে? হ্যাঁ হ্যাঁ, কোনো প্রবলেম নেই, আমি ওয়েট করব। বাই। রাত 10টার সময় ফোন করলো অন্বেষা। সরি, একটু দেরি হলো। এই জাস্ট সবাই ডিনার করে বাড়ি গেল, তাই আর কি। ইটস ওকে, এত কিছু বলতে হবে না। শোনো না, বলছি আমি যে কথাটা সেদিন বলতে গিয়েও বলতে পারিনি, মানে বলার আগেই তো তুমি সুযোগটাই পাইনি আর কি। আজকে সকালবেলা বলতে গিয়েছিলাম, তখনও বাধা পড়লো, বাট এবার আমি বলবোই। হ্যাঁ বলো প্লিজ। অন্বেষা, আমার জীবনের অনেকটা জায়গা জুড়ে একজন মানুষ ছিল, যদিও এখন আর কোনোভাবেই সে নেই, তবুও তার বিষয়ে জানাটা বোধহয় তোমার দরকার। আসলে আমার ছোটবেলার একটা প্রেম আছে, যার পরিণতি হয়তো বিয়ে পর্যন্তই যেতে পারত, কিন্তু আমারই ভুলে হয়তো সে আমাকে ছেড়ে দিয়েছে। রিয়া খুব মিষ্টি মেয়ে ছিল, আমি হয়তো ওর যোগ্য হয়ে উঠতে পারিনি। ব্রেকআপটা ওই করেছিল, আর এটাই কারণ ছিল আমার হাই প্রেশার হওয়ার। অত্যন্ত স্ট্রেস নিয়ে ফেলেছিলাম, ডিপ্রেস থাকতাম প্রচণ্ড। তাহলে সেদিন রাতে আমাকে এটাই বলতে তুমি? হ্যাঁ, বাট কী যে হয়ে গেল। এনিওয়েজ, পুরনো কথা আর মনে রাখতে চাই না, প্লিজ তুমিও ভুলে যাও। হ্যাঁ, আমার পাস্টের কথা শুনে তোমার কি মতামত সেটাও জানিও প্লিজ। পাস্ট তো থাকতেই পারে, ইটস ন্যাচারাল।
বাট ইম্পর্টেন্ট বিষয় হলো সেই পাস্টটা যেন প্রেজেন্ট আর ফিউচারকে প্রভাবিত না করে, তাহলেই কোনো প্রবলেম হয় না। এটা ভালো বলেছ। দেখো, আশা করি তেমন কোনো সম্ভাবনা নেই। রিয়া ওর হাজব্যান্ড আর ওর বাচ্চার সঙ্গে ভালো আছে। আমাদের মধ্যে দেখা হলে শুধু ওই একে অপরের একটু খবর নেই, ব্যাস। ছোটবেলার বন্ধু তো, তাই একদম মুখ ঘুরিয়ে চলে আসতে পারি না। সেটা কোনোই প্রবলেম নয়, এক্সের সাথে কথা বলাই যায়, তবে এক্স যেন কোনোভাবে বর্তমানকে চালিত না করে। না, একেবারেই করে না, ওর জগতেই ব্যস্ত। আমার জীবনে কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে ওর আগ্রহ নেই। আমারও সেম। ওকে, তাহলে তো কোনো প্রবলেমই নেই। আচ্ছা, তুমি যে বললে তোমার ভুলেই ব্রেকআপ হয়েছিল, তা কি ভুল করেছিলে বলা যাবে কি? হ্যাঁ, বলা যাবে, অবশ্যই বলা যাবে। আসলে যে ভুলটা তোমার সাথে করেছিলাম সেই একই ভুল, ওই ডমিনেটিং নেচার। আমি ভাবতাম, জানো তো, রিয়া আমার প্রপার্টি, ওকে যেমনভাবে বলবো তেমনই ওকে চলতে হবে। যত বড় হতে লাগলাম আমরা, আমাদের ঝগড়া ঝামেলা আরও বাড়তে লাগলো, আরও বেশি অ্যাগ্রেসিভ হতে লাগলাম আমি, যার ফলস্বরূপ একদিন রিয়া আমাকে ছেড়ে চলে গেল সারা জীবনের মতো। কতই বা সহ্য করতো বলো? ভালোই করেছিল যদিও, তাই তো আজ এত ভালো আছে ও। একদম পারফেক্ট হাজব্যান্ড পেয়েছে, মাথায় করে রাখে ওকে, এটাই তো ডিজার্ভ করতো। আচ্ছা, তাহলে তুমি মনে করো যে রিয়া তোমার সাথে ভালো থাকতে পারতো না, আর এটা আবার আমাকে বলছো? সত্যিটাই বলছি তোমাকে অন্বেষা, অনেস্টলি বিশ্বাস করো। রিয়ার সাথে যেভাবে থাকতাম আমি, কোনো মেয়ে ওসব সহ্য করবে না। তাহলে তুমি কি মনে করো যে সেই তোমার সাথেই আমি ভালো থাকবো? সময় বদলেছে অন্বেষা, আমিও বদলেছি। অতীতের ভুলকে কখনোই আর রিপিট করব না। আমি আমার মতো থাকবো, আমার পার্টনারও তার মতো স্বাধীন থাকবে, কেউ কাউকে ডমিনেট করব না। দেখো, সেদিন যেটা হয়েছিল একটা অজানা আশঙ্কা থেকে, বিশ্বাস করো, ওরকম আর কখনোই আমি তোমাকে... আচ্ছা, তুমি বলছিলে সেদিন অন্য কোনো ব্যাপারে ডিস্টার্ব ছিলে, সেটা তো আর বললে না। হ্যাঁ, বলা হয়নি। আর আসলে আমার মা আমার জন্য একটা ছেলের খোঁজ পেয়েছে রিগার্ডিং মাই ম্যারেজ, তো সেই জন্যই ডিস্টার্ব ছিলাম আর কি। বিকজ তোমার সাথে কথা বলতে খুবই ভালো লাগছিল, আর এরই মধ্যে মা জাস্ট চমকে দিল, আর তাই তোমার ফোন রিসিভ করা আর মেসেজের রিপ্লাই দেওয়ার কোনো মুডই ছিল না আমার। আচ্ছা যাক, এখন সব ভুল বোঝাবুঝিগুলো ঠিক হয়ে গেছে। আমিও জেনে গেলাম তোমাকে নিয়ে শুধু শুধু নেগেটিভ ভেবেছিলাম, আর তোমাকে তো বলেছি যে আমি কেন রিয়্যাক্ট করেছিলাম। শোনো না, আমি আবার জিজ্ঞেস করছি, আমার এই হাই প্রেশারের জন্য তোমার মনে কোনো ডাউট নেই তো? মানে দেখো, যদি আপত্তি থাকে এগোতে, সেটা সরাসরি বলতে পারো, নো প্রবলেম, এখনও তো দেরি হয়নি। আচ্ছা, থাকলেও কি তুমি আমাকে যেতে দেবে যেভাবে পিছনে পড়েছিলে? অন্বেষা দেখো, সেটা আলাদা বিষয়, দোষটা আমারই ছিল, তাই আমি সব ঠিক করতে চেয়েছিলাম। কিন্তু তুমি যদি আমার কোনো শারীরিক বা মানসিক ত্রুটির জন্য পিছিয়ে যেতে চাও, আমি সেখানে কোনো রিয়্যাক্ট করব না। রিয়েলি? 100%, তুমি পরীক্ষা করে দেখতে পারো। না না, ঠিক আছে, তার কোনো দরকার নেই, বুঝে গেছি আমি। আর এমনিতেই তো কোনো প্রবলেম নেই, সেটা আগেই তোমায় বলেছি। বেশ, ইটস মাই লাক। একটা সত্যি কথা বলবো, তুমি যখন কথা বন্ধ করে দিয়েছিলে না, আমি এটা ভেবেই বেশি ভেঙে পড়েছিলাম যে কেন আবার সেই অতীতের একই ভুল করলাম, যেখানে আমি আমি প্রমিস করেছিলাম যে কারোর উপরই আর কোনোদিন জোর খাটাবো না। আচ্ছা, এসব ভেবো না প্লিজ। দেখো, আমরা তো নিউ স্টার্ট করেছি, তাহলে এবার আমাদের কথাই হোক। হ্যাঁ, ঠিক বলেছ, তাই হবে, শুধু আমাদেরই কথা। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, তোমার জীবনে কি সত্যি কোনো পাস্ট নেই? না, নেই, সত্যিই নেই, আর থাকার কথাও না বোধ হয়। কিন্তু কেন, মানে কি করে হয়, এটা তো ভাবতেই পারছি না। এটাই হয়েছে দেবাঞ্জন, দেখা করলে সব উত্তর পেয়ে যাবে। কবে দেখা করবে বলো? অনেক তো হলো, এবার তোমায় দেখি। আরো কদিন কথা বলি, একে অপরকে আরো একটু জানি। অন্বেষা দেখো, জানার জন্য কিন্তু সারা জীবনও কম পড়ে যায় অনেক সময়, আবার অনেক সময় এক মুহূর্তেই যেন মনে হয় তাকে আমরা খুব ভালোভাবে জেনেছি। এই আমার কথাই যদি বলি, আমার তো মনে হয় আমি তোমাকে কবে থেকেই জানি। কখনো কখনো এটা মনে হয় না যে সম্পর্কটা জাস্ট কয়েকদিনের। বুঝলাম, কিন্তু আমার মনে হয় আমাদের আরো কথা বলা দরকার।
হ্যাঁ ঠিক আছে, আরও 1 সপ্তাহ কথা বলি, তারপর সামনে রবিবার যদি ফ্রি থাকো দেখা করা যায়, কি বলো? হ্যাঁ ফ্রি আছি তো, কিন্তু কোনো কিন্তু না অন্বেষা, প্লিজ দেখো যদি ফ্রি থাকো মিট করো, সামনে বসে দুটো কথা বলি, আরও ভালো করে একে অপরকে জানি। না মানে ভালো না লাগলে ক্যান্সেল, তাই তো? না না, আমি সেটা বলিনি, আসলে আমি কনফিডেন্ট তোমাকে না ভালো লাগার কোনো কারণই থাকবে না। হ্যাঁ, এতটাও ওভার কনফিডেন্ট হওয়া ঠিক নয়। দেখো আমি জানি সামনে থেকেও আমাদের একে অপরকে ভালোই লাগবে, দেখো তুমি। বেশ, দেখা যাক। আচ্ছা তোমার হাইট কত জানো? আমার হাইট ওই 5'9". কেন বলো তো? তালপাতার সিপাইকে পছন্দ হবে তো? এত রোগা নাকি তুমি? না না, একেবারেই না, আমার ওয়েট ওই 75 মতো, যদিও হাইটের জন্যই, এমনিতে একেবারেই স্লিম। বুঝলাম। আচ্ছা আমি তো শর্ট হাইট, তোমার প্রবলেম নেই তো? একেবারেই না, জয়া বাদুরী অমিতাভ বচ্চনের জোড়ি সুপারহিট হবে কবে তাহলে? হ্যাঁ আচ্ছা তাহলে রবিবার ফাইনাল তো? আমি কাল জানাচ্ছি। আরে এত ভাবার কি আছে, এই তো বললে তুমি সিরিয়াস, তাহলে প্লিজ দেবাঞ্জন, কাল কনফার্ম করছি, আমি এখন রাখছি, ওকে? ফোনটা কেটে দিল অন্বেষা। দেবাঞ্জনের যেন মনে হলো অন্বেষা ওকে এড়িয়ে গেল, কিন্তু এর কোনো কারণ খুঁজে পেল না সে। পরের দিন শনিবার, অফিস ছুটি ছিল দেবাঞ্জনের। সকালে ব্রেকফাস্ট সেরেই অন্বেষাকে ফোন করলো সে। হ্যালো ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং। ডান্স ক্লাস আছে তো এখন? ক্লাস তো চলছে। ও তাহলে পরে করছি, আসলে তুমি কাল ফাইনাল করলে না, তাই মনটা একটু। বুঝতে পারছি, আমি তোমাকে দুপুরে জানাই, রাখলাম। দুপুরে মায়ের সাথে বসে লাঞ্চ করছিল অন্বেষা। ওর মা বিদিশা মেয়েকে বললেন, এই শোন, রাহুল কাল আসছে আমাদের বাড়িতে, টুকাই মাসি নিয়ে আসবে বলেছে, একবার কথা বলে নে। মা তুমি আমাকে এসব না বলেই ফাইনাল করে দিলে? ও অদ্ভুত তো। আরে আমার ডিসিশনে তো কোনো ভ্যালু আছে নাকি? তোর ডিসিশনের জন্য ওয়েট করলে আমার আর তোর বিয়ে দেওয়া হবে না। আরে কি আছে একটু কথা বলতে, কথা বলেই দেখ না, ভালো না লাগলে বলে দিবি পরে। সরি মা, আই এম নট রেডি নাও, প্লিজ। কথা বলার জন্য আবার রেডি হতে হয়? হয় মা, অন্তত আমাকে প্রিপেয়ার হতে হয়। তুমি তো জানো কোথায় সমস্যা। তাছাড়া আমি অলরেডি একজনকে ডেট করছি, আমি তার সাথে আর আমি তার সাথে সিরিয়াস, অ্যান্ড হি ইজ টু মিট করতে চাই আমার সাথে। এটা তো ভালো খবর, বেশ তাহলে দেখা কর তার সাথে। টুকাই মাসিকে বলে দিচ্ছি কিছু একটা বলে ছেলেটাকে অ্যাভয়েড করতে। আচ্ছা আগেই তো বলতে পারতিস, বল। চিন্তায় থাকি, এটা জানলে তো নিশ্চিন্তই হতাম, আর ওই ছেলেটাকেও আমি ইনভলভ করতাম না। কিছুই তো ফাইনাল না মা, কি বলতাম। তুমি এমন সিচুয়েশনে ফেললে, তাই আমি বলতে বাধ্য হলাম আর কি। ভালো করেছিস বলে, বিলিভ মি, খুব শান্তি পাচ্ছি। এত শান্তি পাওয়ার মতো কিছুই হয়নি এখনো মা, আগে সে হ্যাঁ তো বলুক, তারপরে। ডেফিনেটলি বলবে, আমি 100% শিওর। দেখা যাক। তুমিও শিওর, দেবাঞ্জনও শিওর, বাট রেজাল্ট তো সেই দিনই বেরোবে। সেদিন রাতেই অন্বেষা দেবাঞ্জনকে কনফার্ম করল যে রবিবার তারা দেখা করছে। দেবাঞ্জন খুশিতে বলে উঠল, আমার সৌভাগ্য, থ্যাংক ইউ সো মাচ। ফোনটা রেখেই আবার কাজ নিয়ে বসলো দেবাঞ্জন। দুপুরে লাঞ্চ করার পর সুমনের বাড়ি গেল সে। আকস্মিক বন্ধুকে দেখে চমকে গেল সুমন। কী রে ভাই এই সময়? না মানে ফোন না করে তো তুই আসিস না কখনো। এই এনিথিং আর্জেন্ট? শোন না সুমন, আসলে কালকে অন্বেষার সঙ্গে দেখা করব, তাই ভাবলাম তোকে সবটা জানাই। বাহ, এ তো দারুণ খবর। বেস্ট অফ লাক বন্ধু। আর শোন, কিছু টিপস দিয়ে রাখি, মন দিয়ে শোন। শোন না সুমন, যে জন্য এলাম, আসলে আমি ভাবছি, মানে কিছু ভেবে চিন্তায় আছি আর কি। আমার মনে হচ্ছে অন্বেষার কিছু একটা, মানে অন্বেষার হয়তো আরও কিছু বলার ছিল যেটাও বলতে পারছে না, বুঝলি? বেশ তো, আরে কালকে বলে দেবে, এইটা নিয়েও চিন্তা? আরে জাস্ট রিল্যাক্স কর, সব ভালো হবে। অল ইজ ওয়েল বন্ধু, অল ইজ ওয়েল। হ্যাঁ, হোপফুলি, আমাদের কলেজ লাইফের মন্ত্র। রাতে দেবাঞ্জনের ফোন রিসিভ করছিল না অন্বেষা। অস্থির হয়ে মেসেজ করল দেবাঞ্জন। কি হলো তোমার, ফোন রিসিভ করছো না কেন? এবার কল ব্যাক করল অন্বেষা। হ্যাঁ বলো, আসলে খুব টায়ার্ড, তাই ঘুমিয়ে পড়েছিলাম।
ও আচ্ছা, সরি, তাহলে তো ডিস্টার্ব করলাম। ঠিক আছে, চলো কালকে সকালেই কথা বলছি তাহলে। ওকে, গুড নাইট। ফোনটা রেখে দিল অন্বেষা। বিষয়টা দেবাঞ্জনের আবার কেমন যেন লাগলো। তবে সুমনের কথাগুলো মনে করে হালকা হওয়ার চেষ্টা করল। পরদিন ঠিক বিকেল 6টায় এসে অপেক্ষা করছিল দেবাঞ্জন। 6:30 বেজে গেলেও যখন অন্বেষা এলো না, তখন অন্বেষাকে ফোন করল সে। হ্যালো, হ্যাঁ তুমি কোথায় গো? আমি আধ ঘন্টা হলো অপেক্ষা করছি। এই তো এসে গেছি, সামনে তাকিয়ে দেখো। কোথায় বলো তো, দেখতে পাচ্ছি না তো। আরে এই তো ঢুকছি, এবার দেখো। সামনে তাকিয়ে চমকে গেল দেবাঞ্জন। ছবি অনুযায়ী চেহারা মিলে গেলেও অন্বেষা যে এত শর্ট হাইটের, এটা কল্পনাও করতে পারেনি। ফোনটা কেটে দিয়ে আশ্চর্য হয়েই দেখতে লাগলো অন্বেষাকে। দেবাঞ্জনের চাহনি দেখে অন্বেষার মুখের হাসিও ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। তারপর সামনে আসতেই অন্বেষা বলল, সরি একটু দেরি হলো আসলে। দেবাঞ্জন কোনো কথা বলল না, চোখটা ফিরিয়ে নিল। অন্বেষার দু চোখ ছলছল করে উঠল। দেবাঞ্জন আবার ফিরে তাকালো অন্বেষার দিকে, আর ওর চোখে জল দেখেই বলে উঠল, আরে ইটস ওকে, এমন কিছু দেরি হয়নি, তবে হতে পারতো। কথাটা শুনেই এর আসল মানে বুঝতে পারল অন্বেষা। দেবাঞ্জন আবার বলল, দেখো অনিশা, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, তুমি তো জানো এটা। আচ্ছা বসো না প্লিজ, বসে কথা বলি আমরা। দুজনে মুখোমুখি বসল। দেবাঞ্জন একটু থেমে বলল, অনিশা, আমাদের তো একেবারেই মিসম্যাচ হয়ে গেল গো। হ্যাঁ, তুমি নিজেও বুঝতে পারছো আমি কি বলছি। আচ্ছা কফি অর্ডার করি, সাথে কি স্ন্যাক্স নেবে বলো, আমি নিয়ে আসছি। আমার কিছুই লাগবে না, থ্যাঙ্কস। আমি আজ বরং আসি। চলে যাবে? সেটাই উচিত বোধ হয়। ভালো থেকো, কেমন? গুড বাই। কান্না যেন আর চেপে রাখতে পারছিল না অন্বেষা। বুক ফেটে আর্তনাদ বেরিয়ে আসছিল ওর। দেবাঞ্জন কিছু বলতে চাইল, কিন্তু অন্বেষা তার কোনো সুযোগই দিল না। মাথা নিচু করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো সে। আর দেবাঞ্জন এক দৃষ্টে শুধুই দেখে গেল ওকে। বাড়ি গিয়ে দরজা বন্ধ করে দিল অন্বেষা। বিদিশা বেশ বুঝতে পারলেন মেয়ের মনের অবস্থা। শুধু দরজার বাইরে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে আর জিজ্ঞাসা করব না, শুধু এটুকু বলবো যে এত ভেঙে পড়িস না প্লিজ। রিমেম্বার, হি ইজ নট দ্য গাই যে তোকে তোর মতো করে অ্যাকসেপ্ট করবে। তোকে আরও অপেক্ষা করতে হবে, এখানেই অপেক্ষা শেষ নয়। বিলিভ মি অনি, ইউ ডিজার্ভ দ্যাট টাইপ অফ গুড গাই, ইউ ডিজার্ভ। ভেতরের ঘর থেকে কোনো উত্তরই এলো না। বিদিশা চলে গেলেন। ওদিকে দেবাঞ্জন বাড়ি গিয়ে ল্যাপটপ অন করে বসে পড়ল। স্বাগতা জানতেন ছেলে কোথায় গিয়েছিল, তাই আশ্চর্য হয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন, কি রে, এসেই ল্যাপটপ নিয়ে বসে গেলি যে? আর অনেক তাড়াতাড়ি চলে এলি তো, এত তাড়াতাড়ি কথা হয়ে গেল? কথা কোথায় হয়েছে মা? মানে কেন কথা হয়নি কেন? দেখো মা, আমি যেমনটা ভেবেছিলাম একেবারেই ওরকম নয়। মানে কিরকম? শোনো, আমি ওর সামনে দাঁড়ালে না ও জাস্ট ঢেকে যাবে, ওকে কেউ দেখতেই পাবে না মা, একেবারে মিসম্যাচ হয়ে যাচ্ছে ওর হাইটটার জন্য। কি বলতে চাইছিস একটু পরিষ্কার করে বলবি? আমি এখনো বুঝলাম না প্রবলেমটা কোথায়। ওটাই তো বলছি, প্রবলেম হলো ওর অত্যন্ত শর্ট হাইট। প্রোফাইলে যা লেখা আছে একেবারেই ভুল। অ্যাকচুয়ালি হাইট করা হয়েছে, দেখে যা মনে হলো 4.5 ফুটও হবে না, আর লেখা আছে 5'3". আমাকে ঠকিয়েছে মা, যদি অনেস্ট হতো একবার বলতে তো পারতো বলো। ও এই ব্যাপার। আচ্ছা, যদিও সত্যিটা বলে দিত তাহলে কি মেনে নিতিস? জানি না মা, বাট এটুকু বুঝতাম ও জেনুইন। হতে পারে ও ভয় পেয়েছে। কিসের ভয় মা? খুঁত তো দেখো সবার মধ্যে কম বেশি থাকে, আমারও আছে। আমার এই চেহারা হ্যান্ডসাম দেখতে, তার পিছনে যে কঠোর সত্যিটা আছে সেটা আমি না জানালে কেউ জানতেও পারবে না।
তাও তো আমি ওকে বলছি মা, বলেছি মা আমার হাই প্রেশারের কথা, এমনকি ব্রেকআপের কথাও বলেছি, আগে যেটা হয়েছিল রিয়ার সাথে, সব বলেছি। তাও আমার সাথে চিট কেন হলো মা, বলো তো? কেন হলো? দেবু, তুই কিন্তু একটু ওভার রিয়াক্ট করছিস। দেখ বাবু, সবার তো আর তোর মতন সাহস থাকে না, তাই না? তুই বলেছিলিস বলেই যে ও একইভাবে তোকে সব বলতে পারবে, এটা আশা করা বোধহয় ঠিক না। একটু ঠান্ডা মাথায় ব্যাপারটা ভেবে দেখ, ঠিক বুঝতে পারবি। আর কিছুই ভেবে দেখার নেই মা, সব শেষ। আর ছাড়ো, ও গুড বাই বলে দিয়েছে। মানে? আচ্ছা, তুই ওকে কি বলেছিস দেখে? দেবাঞ্জন কিছু বলল না, মাথাটা নিচু করে দিল। স্বাগতা আবারও বললেন, তার মানে এমন কিছুই বলেছিস যে ও গুড বাই বলতে বাধ্য হয়েছে, তাই তো? না দেবু, এটা একেবারেই ঠিক না। আমি তোকে এরকম শিক্ষা দিইনি যেখানে তুই একজন মেয়েকে এভাবে বডি শেমিং করবি। আমার দেবু তো মেয়েদের সম্মান করে। মা, আমি বডি শেমিং এর মতো কিছুই বলিনি ওকে, বিলিভ মি। যেটা ফ্যাক্ট শুধু সেটুকুই বলেছি। দেখো, আর যাই হোক, আমাদের যে মিসম্যাচ এটা তো মানবে। শুধু দুটো প্রশ্ন করব তোকে। তুই নাকি এই আজই ওকে দেখার আগে পর্যন্ত ওর জন্য পাগল হয়ে যাচ্ছিলিস? কত এক্সাইটেড ছিলিস ওর সঙ্গে দেখা করার জন্য। সুমন আমাকে যা বলল আর কি, তা এক মুহূর্তেই সব মিথ্যে হয়ে গেল দেবু। নিজেকে প্রশ্ন করত, সত্যি কি কোনো টান অনুভব করছিস না তুই আর ওর জন্য? উত্তরটা খোঁজার চেষ্টা করিস বাবা। মা, তুমি তার মানে এখনো ওকেই সাপোর্ট করছো, তাই তো? আমি তো যেটা ঠিক তার সাপোর্ট করছি দেবু। আমি এটুকুই মানি যে ভালোবাসা কখনোই রূপ দেখে হয় না। যদি বলিস হয়, তবে সেটা ভালোবাসাই না, জাস্ট ইনফ্যাচুয়েশন। সুমন বলছিল তুই নাকি ওকে ছাড়া আর কিছু ভাবতেই পারছিলিস না। তার মানে এই ফিলিংস গুলো ছিল সবই জাস্ট ওর প্রোফাইলের ছবিগুলো দেখে, তাই তো? হ্যাঁ, সেজন্যই সামনে দেখার পর তুই এইভাবে রিয়াক্ট করেছিস। বেশ, তবে জেনে রাখবি এই টান এত সহজে হালকা হবে না, আর যদি হয় তবে ভুলে যাস ওকে। কথাটা বলে চলে গেলেন স্বাগতা। কিন্তু কথাটা দেবাঞ্জনের মনে দাগ কেটে গেল। সেদিন রাতে কিছু না খেয়ে শুয়ে পড়ল সে, কিন্তু ঘুমাতে পারল না। শুধু অন্বেষার কথাই বারবার মনে পড়তে লাগলো তার, আর মনে পড়তে লাগলো মায়ের শেষ কথাগুলো। ফোনটা হাতে নিয়ে অন্বেষার মেসেজগুলো দেখতে লাগলো সে, আর এভাবেই একসময় ঘুমিয়ে পড়ল। ওদিকে অন্বেষা সকাল হয়ে গেলেও যখন দরজা খুলল না, চিন্তায় পড়ে গেলেন বিদিশা। মেয়েকে বারবার ডাকতে লাগলেন, অনি, এই অনি, 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 এই অনি, এবার তো দরজাটা খোল। সারা রাত তো কিছুই খাসনি, সকাল 10টা বেজে গেল, এবার তো কিছু খেয়ে নে মা। অনি, শুনতে পাচ্ছিস আমি কি বলছি? এই অনি, অনি। অন্বেষার ঘর থেকে কোনো শব্দই এলো না। বিদিশা কি করবেন কিছুই ভেবে পেলেন না। দুশ্চিন্তা আসতে লাগলো তার মনে। এমন সময় দরজা খুলে দিল অন্বেষা। এতক্ষণে দরজা খুলেছিস আর আমার এদিকে প্রাণ বেরিয়ে যাচ্ছে। সরি মা, তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি, কিন্তু নিজেকে সময় দেওয়াটাও যে জরুরি ছিল। তুমি কি ভেবেছিলে আমি এতটাই দুর্বল যে 15 দিনের সম্পর্কের জন্য 29 বছরের সম্পর্ককে ভুলে যাব, সুইসাইড করব? জীবন কি এতটাই সস্তা মা? তুমি তো আমাকে শিখিয়েছ লড়াই করতে। আমি লড়বো মা, আবারও নিজের সাথে লড়বো, আর এভাবেই একদিন দেখবে আমি ঠিক জিতবো মা। তুমি তো ঠিকই বলেছিলে, অপেক্ষা এখানেই শেষ নয়, আর জেতা সেই মুহূর্তের জন্য আমি আজীবন অপেক্ষা করে থাকবো। প্রাউড অফ ইউ অনি, সত্যি গর্ব হচ্ছে তোর জন্য। আমার বিশ্বাস রে মা, তোকে বোঝবার মতো একদিন একটা মানুষ ঠিক আসবে, দেখিস ঠিক আসবে। আমার কাউকে চাই না মা, তুমি শুধু এভাবেই আমার পাশে থেকো প্লিজ মা।
তুমি এভাবেই আমাকে আগলে রেখো। মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো অন্বেষা। বিদিশা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, আমি তো আছি তোর সঙ্গে। চল মা, এবার তাড়াতাড়ি খেয়ে নিবি, ওদিকে তোর স্টুডেন্টগুলো যে চলে আসবে, খেয়াল আছে সেদিকে? আজ তো সোমবার মা, সকালের ক্লাস তো অফ রেখেছিলাম, বিকেলের ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, বিকেলের মধ্যে তাহলে একদম স্বাভাবিক হয়ে যা। আমি একদমই স্বাভাবিক আছি মা, প্লিজ এবার খাবারটা দাও। অফিসে কাজ করছিল দেবাঞ্জন, কিন্তু মাঝে মাঝেই মোবাইলের দিকে চোখ যাচ্ছিল ওর। হয়তো অন্বেষার মেসেজ বা ফোনের কথা ভেবে। এমন সময় সুমন ফোন করলো ওকে, বলল, কিরে ডুমুরের ফুল হয়ে গেলি তো একদম। হ্যাঁ, আমাকে বেটা কিচ্ছু জানালি না। না, স্বার্থপর শালা। আরে আমি তোর সাথে আমার পুরো লাভ স্টোরি শেয়ার করতাম, হ্যাঁ সেটাও ভুলে গেলি? আমাদের দি এন্ড হয়ে গেছে সুমন, দি এন্ড। সে কিরে, কেন, কি করে হলো? আচ্ছা আচ্ছা, কালকে কখন গেলি? হ্যাঁ, কে আগে আসলো, আর তারপরে কি কথা হলো সবটা ডিটেলসে বলতো আগে। না, আমার কিন্তু সবটা গুলিয়ে যাচ্ছে। সুমনকে সবটা ডিটেলসে বলল দেবাঞ্জন। সব শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল সুমন। কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, দেখ দেবু, আমি মানছি প্রবলেমটা জেনুইন, আর মিথ্যে বলবো না। সোসাইটিতে বাঁচতে গেলে ভালো একটা ম্যাচিং হওয়া খুব দরকার, কিন্তু আমাদের ওপরের সৌন্দর্যটাই সব নয় রে ভাই। দেখ, আমরা কেউই কিন্তু পারফেক্ট না, সবার মধ্যেই কিছু না কিছু প্রবলেম আছে, আর তোরও তো আছে। এই যে তোর যে হাই ব্লাড প্রেশার, এটা কিন্তু একটা বড় প্রবলেম ভাই। এটা শুনে কিন্তু অনেক মেয়েই রিজেক্ট করবে তোকে, বাট ও কিন্তু এর সাথেই তোকে অ্যাকসেপ্ট করেছে। আমি সব মানছি সুমন, তবে ওর মতো বড় মন হয়তো আমার নেই। আর তাছাড়া এতদিন কথা বলছি, ও আমাকে সত্যিটা বলেনি কেন বলতে পারিস? যদি বলতো তাহলে অন্তত জানতাম ও সৎ, অনেস্ট। কিন্তু এখন তো মনে হচ্ছে না জানি এরকম কত সত্যি ও লুকিয়েছে। দেবু দেখ, আমার মনে হয় তুই ওকে ভুল বুঝছিস। তোর কাছে নিজের প্রবলেম বলাটা যতটা ইজি, ওর কাছে কিন্তু ততটা ইজি নয় রে ভাই, খুব কঠিন এটা। আর ও হয়তো বুঝতেই পেরেছিল যে তুই এই সত্যিটা জানলে ওর সাথে সম্পর্ক শেষ করে দিবি, তাই হয়তো ওর সাহস পায়নি বলার। দেখ ভাই, সব শেষ, এইটুকু বলবো, নিজেকে যাচাই করে দেখ আগে। নিজের ফিলিংসটা যাচাই কর। ওর সাথে কন্ট্যাক্ট না রেখে তুই কতটা ভালো আছিস, আদৌ আছিস কিনা সেটা যাচাই কর। নিজেকে বারবার প্রশ্ন কর, ওকে কি তোর সত্যি দরকার নেই? সত্যি ওর সাথে তুই এগোতে চাস না, নাকি ওকে ছাড়া তুই এক পাও এগোতে পারবি না? উত্তরগুলো পেয়ে গেলে তোর প্রবলেম সলভ। সো সুমনের কথাগুলোই সারা দিন ভাবতে লাগলো দেবাঞ্জন, আর ভাবতে লাগলো তার মায়ের কথাও। স্বাগতাও তো তাই বলেছে তাকে, যেটা সুমন বলল। রাতের ঘুম প্রায় উড়ে গিয়েছিল তার। অফিসের কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে চাইছিল দেবাঞ্জন, কিন্তু ক্ষণে ক্ষণে অন্বেষার কথাই তার মনে পড়তে লাগলো শুধু। ওদিকে অন্বেষা নিজেকে অনেকটাই স্বাভাবিক করে নিয়েছিল। নিজের নাচ, স্টুডেন্ট আর প্রোগ্রাম নিয়েই ভালো থাকার চেষ্টা করছিল সে, যদিও একটা চাপা কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। দেবাঞ্জনের থেকে যা আঘাত সে পেয়েছে তা এই জীবনে সে ভুলবে না। কদিন কথা বলে তার বিশ্বাস জন্মেছিল যে দেবাঞ্জন হয়তো সত্যি অন্যরকম। তার গঠনগত ত্রুটি তাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না, কিন্তু এক মুহূর্তেই সেই বিশ্বাস ভেঙে দিয়েছিল দেবাঞ্জন। এই যন্ত্রণা যে ভোলার নয়, তবুও এই যন্ত্রণা বুকে নিয়েই ভালো থাকার চেষ্টা করছিল সে, বিশেষ করে তার মায়ের জন্য। যেই মা তাকে বড় করার জন্য কত স্যাক্রিফাইসই না করেছে। অন্বেষার বাবা মারা যাওয়ার পর একা হাতে মেয়েকে মানুষ করেছেন বিদিশা। আজ এক এমন জায়গায় মেয়েকে পৌঁছে দিয়েছেন, যার জন্য অন্বেষাকে নৃত্য জগতে অনেকেই এক ডাকে চেনে।
তার জীবনের এই প্রাপ্তি যে তার মায়ের জন্যই। তাই তো সব কষ্ট ইগনোর করেই ভালো আছে অন্বেষা। এদিকে দেবাঞ্জন দিনে রাতে শয়নে স্বপনে কেবলই অন্বেষাকেই ভেবে চলেছে। সে চাইছে না ভাবতে, কিন্তু তাও সেই ভাবনাকে সে আটকাতে পারছে না। অন্বেষার গলার ভয়েস তার কানে যেন বাজছে সারাক্ষণ। ওই মাত্র কয়েকদিনের সম্পর্ক যে ওকে এভাবে আচ্ছন্ন করে দিতে পারে, এ তার নিজেরও ভাবনার অতীত। প্রায় 4 দিন হয়ে গেল দেবাঞ্জন ঘুমায়নি। চোখ মুখ ঢুকে গেছে ওর। স্বাগতা ছেলের শুকনো মুখ দেখে বললেন, এভাবে আর কতদিন বাবা? কি অবস্থা করেছিস নিজের? এতই যখন কষ্ট পাচ্ছিস, যা না একবার মেয়েটার কাছে গিয়ে বল ওকে মনের কথাগুলো। ও আমার কথা কেন শুনবে মা? শুনবে, ঠিক শুনবে। একবার চেষ্টা করেই দেখ না। অনেক ভেবে সেদিন রাতেই অন্বেষাকে ফোন করলো দেবাঞ্জন। অন্বেষা দেবাঞ্জনের নামটা ডিলিট করে দিয়েছিল, কিন্তু নাম্বার দেখে সে চিনতে পারল। দেবাঞ্জন ফোন করছে, কি ব্যাপার? দেবাঞ্জন ফোন করতেই থাকলো, আর অন্বেষা কল রিজেক্ট করেই চলেছিল। একটা সময় সুইচ অফ করবে ভেবেও ফোনটা রিসিভ করলো অন্বেষা। হ্যালো, কি হয়েছে দেবাঞ্জন? হঠাৎ ফোন করছো কেন? তুমি যে অ্যাট লাস্ট ফোনটা রিসিভ করলে তার জন্য থ্যাঙ্কস। কি বলবে বলো। বলছি, একদিন আমার সঙ্গে দেখা করবে অন্বেষা? কেন? আসলে কিছু কথা বলার আছে, প্লিজ একবার দেখা করো, খুব দরকার। দেবাঞ্জন, আমি আজকাল খুবই বিজি আছি, একদমই হবে না গো, সরি। ফোনটা কেটে দিল অন্বেষা। হ্যালো 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 অন্বেষা। অন্বেষাকে মেসেজ করলো দেবাঞ্জন। অন্বেষা, এই রবিবার ভিক্টোরিয়ায় বিকেল 5টায় আমি অপেক্ষা করব। যদি আসো ভালো, আর যদি না আসো তাহলে যেভাবেই হোক তোমার বাড়ির অ্যাড্রেস খুঁজে আমি চলে যাব, কিন্তু দেখা আমি করবই। মাকে সব জানালো অন্বেষা। সব শুনে বিদিশা বললেন, তোর মন যদি বলে, যদি তোর সত্যি ইচ্ছে হয় দেখা করার, তাহলে ব্যাস মনের কথাটাই শোন। ওদিকে দেবাঞ্জন পাগল হয়ে যাচ্ছিল অন্বেষার রিপ্লাই পাওয়ার জন্য, কিন্তু রবিবার বিকেল পর্যন্ত অন্বেষার কোনো রিপ্লাই এলো না। অবশেষে রবিবার বিকেলে ভিক্টোরিয়ায় গিয়ে অপেক্ষা করতে লাগলো সে, কিন্তু 6টা বেজে গেলেও অন্বেষা এলো না। এমনকি ভিক্টোরিয়ার গেট বন্ধ হয়ে গেল, তাও অন্বেষা এলো না। গেটের বাইরে অপেক্ষা করতে লাগলো দেবাঞ্জন। ফোন করলো অনেকবার, কিন্তু সুইচ অফ পেল। প্রায় রাত 10টা পর্যন্ত অপেক্ষা করে তারপর বাড়ির পথে রওনা দিল সে। বাইক চালাচ্ছিল দেবাঞ্জন। ফোনটা বেজে উঠল। তাড়াতাড়ি গাড়ি থামিয়ে ফোনটা রিসিভ করতে গেল, দেখল সুমন ফোন করছে। ফোনটা রিসিভ করে বলল, ও, আমি ভাবলাম অন্বেষা ফোন করেছে। স্টুপিড আমি, এখনও মিথ্যে আশায় ঘর বাজছি। যাকে তুই বল, মানেটা কি রে? অন্বেষা আসেনি? ফোনটা কেটে দিল দেবাঞ্জন, আর বাইকটা স্টার্ট করে এবার জোরে চালাতে লাগলো। বেপরোয়া ভাবে বাইক চালাতে গিয়ে একসময় বাইকটা উল্টে গেল তার। ছিটকে রাস্তায় এক পার থেকে আরেক পারে পড়ে গেল সে, আর জ্ঞান হারালো। স্থানীয় লোকজন অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে পুলিশকে ফোন করল। পুলিশ এসে দেবাঞ্জনের মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট থেকে সুমনের নাম্বার আগে পেয়ে ওকেই ফোন করে জানালো। হ্যালো, রাসবিহার থেকে বলছি। এখানে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো আপনারই বাড়ির কেউ। হ্যাঁ হ্যাঁ, এটা আমার বন্ধুর নাম্বার। কি বলছেন কি আপনি? ওর অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, ওনাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হচ্ছে, তাড়াতাড়ি চলে আসুন। দেবাঞ্জনের মা বাবাকে খবর দিল সুমন। সবাই তাড়াতাড়ি ছুটে এলেন, কিন্তু দেবাঞ্জনের মাথায় আর হাতে ছাড়া তেমন আঘাত লাগেনি।
অল্পের ওপর বেঁচে গেছে সে। কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞানও ফিরল। স্বাগতা আর নীলাঞ্জন ছেলেকে কথা বলতে দেখে যেন শান্তি পেলেন। কি করছিলি দেবু তুই? এত জোরে বাইক চালাচ্ছিলি কেন? আচ্ছা মানছি তুই ডিস্টার্ব আছিস, তাই বলে আমাদের কথা একবারও ভাববি না? আমি ঠিক আছি মা, একদম ঠিক আছি। স্বাগতা আর নীলাঞ্জন বাইরে চলে গেলেন। যেহেতু একজনের বেশি অ্যালাউ নেই, সুমন বেডের পাশে বসে রইল। অনেক হয়েছে রে তোর, এই দেবদাসগিরিটা না বন্ধ করে এবার। আর প্লিজ লাইফটাকে একটু নতুন করে শুরু কর ভাই। শোন ভাই, তুই যখন ওকে এতই ভালোবাসিস তখন ও তোরই হবে। এই আমি কথা দিলাম তোকে। কিভাবে? কি ম্যাজিক নাকি? দেখ দেবু, পুলিশ যখন আমাকে তোর মোবাইলটা দেয় আমি তখন অন্বেষাকে একটা ফোন করেছিলাম। হোয়াট? তুই পাগল হয়ে গেছিস? ওকে বলেছিস নিশ্চয়ই এই অ্যাক্সিডেন্টের কথা? কি দরকার ছিল বলতো? দরকার ছিল রে ভাই, অবশ্যই দরকার ছিল। দেখ, আমার যার জন্য আমার কোনো ফিলিংস নেই। ফিলিং নেই বলছিস? কিন্তু আমি বাইরে গেলেই যে ও ভেতরে আসবে, এই এত রাতেও ছুটে এসেছে তোর জন্য, সেবেলা বাইরে ওয়েট করছে। আমি যাই। এটা তুই কেন করলি সুমন? কেন? ও তো থাকতেই চায় না আমার সাথে। তাহলে এই 2 মিনিটের জন্য ওকে ফালতু কেন কষ্ট করালি? এই এত রাত বিরেতে ওকে দৌড় করালি? ওর বাড়ির লোকেরা কি ভাববে বলতো? দরজায় দাঁড়িয়ে অন্বেষা সব শুনছিল। এবার বলল, মাও আমার সাথেই এসেছে দেবাঞ্জন, ডোন্ট ওয়ারি। দেবাঞ্জন চুপ করে গেল, মাথাটা নিচু করে নিল। সুমন গলাটা ঝেড়ে অন্বেষার কানের কাছে গিয়ে বলল, নাও, যা জ্বালা যন্ত্রণা আছে এবারে সবটা মিটিয়ে নাও তো। বড্ড কষ্ট পাচ্ছে ছেলেটা। তোমাকে হয়তো বলতে পারবে না, কিন্তু আমি তো জানি যার জন্য এই অবস্থা করলো। আসলাম রে দেবু, গেট ওয়েল সুন। অন্বেষা বেডের সামনের চেয়ারটায় বসল। দেবাঞ্জন তখনও মাথা নিচু করে আছে। খুবই অদ্ভুত অনুভূতি হচ্ছে ওর। অনেক কিছুই বলার আছে, তাও যেন বলতে পারছে না। এরই মধ্যে অন্বেষা বলল, সরি দেবাঞ্জন, আজকে না আসার জন্য। অ্যাকচুয়ালি নিজের প্রতি খুব ভয় হয়ে গেছে আমার, আর রিজেকশন নিতে পারছি না আমি। তাই অনেক ভেবেই মাকে বলে একটা ডিসিশন নিয়েছিলাম আমি, যে আর বিয়ে করব না। তাই আজকে আসার মতো সেরকম কোনো কারণ ছিল না। আর এরই মধ্যে তুমি এসব ঘটিয়ে ফেললে। ওভাবে কেউ গাড়ি চালায়? মা বাবার একমাত্র ছেলে তুমি দেবাঞ্জন, ওনাদের কথা তো ভাবতে হয় একবার। ওই মুহূর্তে আর কিছুই ভাবতে পারিনি অন্বেষা। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল আসলে। তোমাকে দেখে যেভাবে রিয়্যাক্ট করেছিলাম, জানি তোমাকে সেটা হার্ট করেছে। সেটা তোমার না আসাতেই আমি ফিল করতে পারছিলাম। নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। আর ওই রাগেই গাড়ির স্পিডটা বাড়িয়ে দিলাম। তারপরে অন্বেষা, আমি তোমার সাথে যা করেছি তার জন্য যতই সরি বলবো সেটাও কম পড়বে। তবে আমি সরি ছাড়া আর কি বলতে পারি বলো? সরি বলার কোনো প্রয়োজন নেই। তোমার যা মনে হয়েছে তুমি তাই করেছো। আমার খারাপ লাগাটা তো আর তোমার প্রবলেম নয়। তাছাড়া আমিও তো তোমাকে সত্যিটা বলতে পারিনি, আসলে সাহসী হয়নি। হারানোর ভয় ছিল তো আমার, আর সেই ভয় তো সত্যিও হলো। তবে আমি খুব খারাপ করেছি। যতই হোক আমার বলে দেওয়া উচিত ছিল। এনিওয়েজ, দ্য ফ্যাক্ট ইজ আমার সাথে তো এটা প্রথমবার হয়নি, আগেও তো অনেকবার। কিন্তু আমার সাথে তো প্রথমবার হয়েছে অন্বেষা। এভাবে কোনো মেয়ের জন্য আমি কখনো কোনোদিন এতটা ভাবিনি জানো। ইভেন রিয়ার সঙ্গে ব্রেকআপ হওয়ার পরেও আমি এতটা ভেঙে পড়িনি যতটা তোমার সাথে সম্পর্ক শেষ করে। বিলিভ মি, আমি পাগল হয়ে গিয়েছিলাম। আজ যখন দেখা করলে না, তখন তো। প্লিজ দেবাঞ্জন, এত কথা বলো না, আবার ব্লিডিং হবে তোমার। আর এই বুকের চাপ, সেটা কবে দূর হবে বলো? তুমি তো বিয়ে করবে না বলে দিলে। আমি যে তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না অন্বেষা। তোমার হ্যাঁ বা না এর উপর। কি বলছো তুমি দেবাঞ্জন? দেখো, এক মুহূর্তে এরকম ডিসিশন নিও না তুমি, প্লিজ।
আমি যা ভাবার ভেবেছি অন্বেষা, তোমার সাথে যদি জীবনটা কাটাতে পারি তাহলে সব কিছু ঠিক থাকবে। আর তুমি না থাকলে জানি না বাকি জীবনটা। আমি জানি না তুমি কতটা গভীরে গেছো, কিন্তু আমি এই কদিনেই জাস্ট তোমার ছবি দেখে, গলা শুনে, তোমার সাথে গল্প করতে করতে তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি, আমি এক্সপ্লেন করতে পারবো না। আমি বিশ্বাস করো, আমি নিজেও জানতাম না যে ভালোবাসা হয়তো এভাবেই হয়। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি অন্বেষা, বিশ্বাস করো। তোমার সব ভালো খারাপের সাথে আমি তোমাকে ভালোবাসতে চাই। তুমিও কি একইভাবে আমার ভালো খারাপের সাথে আমাকে? আমরা মিসম্যাচ দেবাঞ্জন, তুমি এত হ্যান্ডসাম আর আমি। পরে আফসোস করবে তুমি, তখন ডিভোর্স হওয়ার থেকে এখন ব্রেকআপ হয়ে যাওয়াটা অনেক ভালো দেবাঞ্জন। ব্রেকআপ, ডিভোর্স কিছুই হবে না আমাদের, একসাথে খুব ভালো থাকবো আমরা। তুমি দেখো, বিশ্বাস করো, অনেক ভেবে ডিসিশনটা নিয়েছি। আমি আজকে বলতাম তোমাকে, বাট তুমি তো এলে না। সুমনকেই থ্যাঙ্কস, ওর জন্যই হয়তো অ্যাটলিস্ট। অবশ্য আসল থ্যাঙ্কস ওই অ্যাক্সিডেন্টটাকে, না হলে হয়তো তোমাকে আমি কিছু বলার সুযোগটাই পেতাম না। তুমি কি আর আসতে আমার কাছে? কি বলছো এসব দেবাঞ্জন? প্লিজ এরকম কথা বলতে নেই। ভাগ্য ভালো তুমি ঠিক আছো, না হলে কি হতো বলো? ভাবতেও চাই না আমি, যেই মানুষটা আমাকে এত ভালোবাসে আমি চাই তাকে যেন ঠাকুর খুব খুব ভালো রাখে। আচ্ছা অন্বেষা, এই ভালোবাসার মানুষটাকে তুমি ভালোবাসো না? বলো না, ভালোবাসো না আমার? হ্যাঁ ভালোবাসি, খুব খুব ভালোবাসি। প্রথম দিক থেকেই আমি তোমাকে ভালোবাসি দেবাঞ্জন, তাই তো কষ্ট পেয়েছিলাম আমি তোমার রিজেকশনে। আমি যে বিশ্বাস করেছিলাম তুমি আমাকে আমার মতো করেই ভালোবাসবে। সরি অন্বেষা, আমার বুঝতে দেরি হয়েছিল নিজেকে, কিন্তু তুমি একদিন ঠিক চিনেছিলে আমাকে। আই লাভ ইউ অন্বেষা। আই লাভ ইউ টু দেবাঞ্জন। দুই বাড়ির সম্মতিতেই সামনের আষাঢ় মাসে কোর্ট ম্যারেজ করলো দুজনে। পরে যৌথভাবে একটা পার্টিও দিল ওরা। দুজনেই দুজনের অসুবিধাগুলোকে খুব সুন্দর করে ব্যালেন্স করে চলছিল। ওদের মিসম্যাচ অবশ্যই সমাজের চোখে আশ্চর্যের ছিল, কিন্তু সেই সমাজের দৃষ্টিভঙ্গিকেই বুড়ো আঙুল দেখিয়ে খুব ভালো ছিল ওরা।